আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্লিজ কেউ গল্প অল্প একটু শুনে বাজে কমেন্ট করবেন না, পুরোটা শুনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আপনারা ওই নম্বরে নক করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন গল্পটি শুরু করা যাক। আমি রিমির কাছে এগিয়ে গেলাম। রিমি হাত দুটি মুষ্টিবন্দি করে বসে আছে। আমি কিছু সময় রিমির দিকে তাকিয়ে থেকে ধমক দিয়ে বললাম, ঘরটাকে এমন বস্তি বানিয়ে রেখেছিস কেন? কি হয়েছে তোর? পাগল টাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ? আমার কথা শুনে রিমির চোখ মুখ লাল করে আমার দিকে তাকালো। আমি রিমির এমন চাহনি দেখে ভয় পেয়ে গেলাম। সচরাচর রিমি এমন রেগে থাকে না, তাহলে আজকে কি হলো? আমি কিছু বলার আগে রিমি লাফ দিয়ে উঠে আমার কলার চেপে ধরলো। তারপর আমাকে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে দিয়ে আমার বুকের উপরে চড়ে বসলো। কি করছিস রিমি? আমার বুকের উপর থেকে সর, কেউ দেখে ফেললে খারাপ ভাববে। ভাবলে ভাবুক, তুই আমার সাথে যেটা করেছিস সেটা খারাপ না বুঝি? কি করছি আমি? কি করেছিস সেটা কি এখনো বলে দিতে হবে? কথাটা বলে রিমি আমার দিকে আগুন চোখে তাকালো। মনে হচ্ছে রিমির কাজল কালো চোখ দিয়ে আগুন বের হবে। সেই আগুন দিয়ে আমাকে পুড়িয়ে মারবে। আমি এবার আরেকটু ভয় পেলাম, তবুও মনে সাহস জুগিয়ে বললাম, না বললে বুঝবো কিভাবে? আমার কথা শুনে রিমি আরও তেতে উঠল। সে আগের চেয়েও ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর আচমকা আমার চুল টেনে ধরে বলল, তোর সাথে আমার কি কথা হচ্ছিল মনে নেই? তুই না গতকাল বললি আমার বিয়ে ভাঙবি? তাহলে বিয়ে ভাঙা বাদ দিয়ে বন্ধুদের সাথে পার্টি করে বেড়াচ্ছিস কেন? আরে বিয়ে না ভাঙার কারণ আছে। কি কারণ? আগে আমার বুকের উপর থেকে সর, তারপর বলছি। রিমি আমার বুকের উপর থেকে সরে গেল। আমি শোয়ার থেকে উঠলাম। রিমির চোখ দুটো সরু করে আমার কথা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে। আমি একটু সরে গিয়ে গলায় খাকড়ে নিয়ে বললাম, শরীফ ছেলেটা অনেক ভালো, তোদের দুজনের জুটি পারফেক্ট হবে। তাছাড়া আমারও খুব শরীফকে পছন্দ হয়েছে। আমি শরীফের ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছি। ওর ব্যাকগ্রাউন্ড একদম দুধের মতো সাদা আর সরল সোজা ছেলে। বিয়ের পর শরীফকে নাকে ধরে দিয়ে ঘোরাতে পারবি। তুই যেমনটা বলবি সে তেমনটাই করবে, এটা আমি 100% শিওর দিয়ে বলতে পারি। আর সবচেয়ে বড় কথা, শরীফের সাথে তোর বিয়ে হলে তুই একদম সুখী হবি। তুই কি করে বুঝলি আমি সুখী হব? তুই জ্যোতিষী নাকি? আর এই সামান্য বিষয়ে জানার জন্য জ্যোতিষী হওয়া লাগে না। শরীফ ভালো ফ্যামিলির, দেখতে সুন্দর, স্মার্ট, সরকারি চাকরি করে। আর কি চাই? ভবিষ্যতে যা চাবি তাই পাবি। রানীর হালে জীবন কাটবে তোর। আমার রানী হবার দরকার নেই। তাছাড়া আমি কি একবারও বলেছি আমার সরকারি চাকরিওয়ালা ছেলে লাগবে? বলিস কি তুই? এখন তো সব মেয়েরা এমন ছেলে চায়। সব মেয়ে চাইলেও আমি চাই না। আমার সোজা কথা, আমি এই বিয়ে করব না। তাহলে সারা জীবন কি তোকে ঘরে বসিয়ে রাখবো নাকি? তাতে তোর কি? তুই আমাকে কামাই করে খাওয়াস নাকি? আমি না খাওয়ালেও তো ছোট আব্বু খাওয়ায়। আর সবাই যেখানে রাজি সেখানে তুই রাজি হচ্ছিস না কেন? সেটা তোর না জানলেও চলবে, আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। অবশ্যই কফিয়ত দিতে বাধ্য। আমার জানা মতো তুই কারোর সাথে রিলেশন করিস না, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? আর তুই বিয়ে না করার জন্য যেসব আলতু ফালতু কারণ দেখাচ্ছিস সেগুলোর কোনো ভিত্তি নেই। আমি তো বললাম তোর জানা লাগবে না। তাছাড়া তুই আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস কেন? এমন তো কথা ছিল না। কথা ছিল তুই আমার বিয়ে ভাঙবি, কিন্তু সেটা না করে জোর করে আমার বিয়ে দিতে চাইছিস। হ্যাঁ চাইছি, কারণ তোর বয়স হয়েছে। এইভাবে আর কতদিন চলবে? কিছুদিন পর তো বুড়ি হয়ে যাবি। এখন কে তোকে বিয়ে করবে? সেটা আমি বুঝে নিব। তোর আমার বিয়ে নিয়ে মাথা না ঘামালেও চলবে। আমি মাথা না ঘামালে কে ঘামাবে? এমনভাবে বলছিস যেন আমি তোর কেউ না। না, তুই আমার কেউ না। তাই খবরদার আমার বিয়ে নিয়ে বাড়াবাড়ি করবি না। আমি কাকে বিয়ে করব আর কাকে করব না সেটা আমার ব্যক্তিগত বিষয়, তুই বলার কে? ওই পেতনি, গলা নামিয়ে কথা বল। ভালোভাবে কথা বলছি বলে যা ইচ্ছে তাই বলবি নাকি? গরম একটু কম দেখা, নাহলে চামড়া গুছিয়ে দিব।
আর একটা কথা কানে ভালো করে ঢুকিয়ে নে, শরীফকে তোকে বিয়ে করতে হবে। আমি বলেছি তো বিয়ে করব না, তবুও যদি জোর করে আমায় বিয়ে দিতে চাস তাহলে বিয়ের রাতেই আমি গলায় দড়ি দিব। রিমির কথা শুনে ঠাস করে একটা চোয়ার মারলাম। রাগটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। অনেকক্ষণ ধরে দাঁতে দাঁত চেপে ওর কথাগুলো হজম করছি, কিন্তু আর না, একটা মুখ্যম জবাব দেওয়ার উচিত ছিল, তাই মেরেছি। এদিকে রিমি জ্বর খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে চোখের কোণায় পানিও চলে এসেছে। বুঝি কান্না করে দিবে। অবশ্যই কান্না করারই কথা, কারণ জ্বরটা খুব জোরে মেরেছি। রিমি ভালোই ব্যথা পেয়েছে মনে হয়। আমার একটু কষ্ট লাগলো। আমি সরি বলতে যাব, তার আগে রিমি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো। আমি আর কিছু বললাম না। রিমি 1-2 মিনিট কাঁদার পর নাক টেনে বলল, তুই আমাকে চড় মারলি? বেশ করেছি, তোকে না বলেছি আত্মহত্যার কথা মুখে আনবি না, তবুও সেই শব্দটা উচ্চারণ করিস। আবার অভদ্রদের মতো আমার কথায় কথায় তক্র করিস। তাই বলে গায়ে হাত তুলবি? তাছাড়া কোনো উপায় ছিল না। তুই অনেক গরম দেখাচ্ছিস, তাই ঠাপ্পুর মেরে ঠান্ডা করেছি। বুঝতে পেরেছি, আমি তোদের কাছে এখন বোঝা হয়ে গেছি। তাই জোর করে মেরে ধরে আমায় বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াতে চাইছিস। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আমিও দেখবো তোরা কিভাবে আমার বিয়ে দিস। এক নাগারে কথাগুলো বলে রিমি ঝড়ের মতো আমার রুম থেকে বের হয়ে গেল। আমি রিমির কথাগুলো শুনে মনে মনে হাসতে লাগলাম। পাগলি মেয়ে একটা, কখন কি বলে ঠিক নেই। পরের দিন সকাল থেকে রিমির বিয়ে নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেল, একদম রাজকীয়ভাবে। পরিবারের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, বিয়েতে যেন বিন্দু পরিমাণ গাত্রী রাখা যাবে না। তাছাড়া রিমির বিয়ে নিয়ে আমাদের সবার না কিছু করার ইচ্ছে রয়েছে। আমি চাই বিয়েতে সবার ইচ্ছে পূরণ হোক। সেজন্য আমাদের সব আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছি। আর রিমির বিয়ের কথা শুনে সবাই চলে এসেছে। সন্ধ্যা হতে না হতে পুরো বাড়ি আত্মীয় স্বজন দিয়ে ভর্তি। খালামণি আর আফিফা আসেনি, কারণ ওদের সাথে আমাদের জমি নিয়ে ঝামেলা চলছে। মা তো খালাকে সহ্যই করতে পারে না, অসুস্থ তারা একই মায়ের পেটের বোন। ওই আমি ভেবেছিলাম খালামণি না আসলেও আফিফা আসবে। খালামণি আফিফাকেও আসতে দেয়নি। যাই হোক, আত্মীয় স্বজনের পাশাপাশি এলাকার সবাইকেও দাওয়াত দেওয়া হয়েছে, একজনকেও বাদ রাখিনি। আমি আর আমার বন্ধুরা মিলে বিয়ের সব দেখাশোনা করছি। ছোট আব্বু বিয়ের সব দায়িত্ব আমার উপর দিয়েছে, আর আমি সেটা যথাযথভাবে পালন করছি। দেখতে দেখতে 5 দিন কেটে গেল। আজকে রিমির বিয়ে। পুরো বাড়ি আনন্দে মেতে উঠেছে, সবাই নাচ গান করছে। গায়ে হলুদ থেকে শুরু করে সব কাজ কোনো ঝামেলা ছাড়াই সম্পূর্ণ হয়েছে। যারা যারা বিয়েতে এসেছে সবাই প্রশংসায় পঞ্চমুখ। ধুমধাম করে বিয়ে কেউ নাকি আগে দেখেনি। আমি সবার প্রশংসা শুনে মনে মনে অনেক খুশি হলাম। দুঃখের বিষয় হলো এই কদিনে রিমির সাথে আমার কোনো কথা হয় নাই। রিমি সারাদিন ঘরের দরজা বন্ধ করে বসে থাকতো। আসলে রিমি এখনো আমার উপরে রেগে আছে, তাই আমার সাথে কোনো কথা বলে না। আমিও বিয়ে নিয়ে ব্যস্ত থাকায় রিমির সাথে কোনো কথা বলতে পারিনি। রাতে আমি আর আমার বন্ধুরা মিলে বিয়ের সব কিছু দেখাশোনা করছি। হাতে এখনো অনেক কাজ, একটু পর বরযাত্রী চলে আসবে। এমন সময় দেখলাম মা আমার কাছে আসলো। তারপর হন্তদন্ত হয়ে বলল, শাহিন, তুই এখানে বসে আছিস আর আমি তোকে সারা বাড়ি খুঁজে মরছি। কেন, কি হয়েছে? তখন মা যা বলল তাতে আমি অবাক হয়ে পারলাম না। মা বলল, রিমি বলছে ও নাকি বিয়ের পিঁড়িতে বসবে না। কেন, ওর আবার কি হলো? ফের নাটক শুরু করেছে নাকি? নাটক না, তোর উপর রাগ করেছে। তুই নাকি রিমির সাথে কথা বলিস না, ওকে এড়িয়ে চলিস। আমি কখন ওকে এড়িয়ে চললাম? উল্টো রিমি আমাকে এড়িয়ে চলে, ঠিক মতো কথা বলে না। এই কদিন দরজা বন্ধ করে সারাদিন বসেছিল, তাহলে কিভাবে কথা বলবো? হ্যাঁ, আচ্ছা বাদ দে ওসব কথা, যা গিয়ে রিমির রাগ ভাঙা। তোর উপর রাগ করে বসে আছে, তুই না গেলে নাকি বিয়ের পিঁড়িতেই বসবে না। আচ্ছা যাচ্ছি। মার সাথে উপরে রাগ দেখালো, মনে মনে ভীষণ খুশি হয়েছি। যাক, অবশেষে রিমি আমাকে ডেকেছে। আমি তো ভেবেছিলাম রাগ করে আর আমার সাথে কথাই বলবে না। পাগলিটা বোঝে না আমি ওকে কত ভালোবাসি। ছোটবেলার থেকে একসাথে হেসে খেলে বড় হয়েছি। রাজ রিমির বিয়ে আমাদের ছেড়ে চলে যাবে। কষ্ট তো খুব হচ্ছে, কিন্তু প্রকাশ করছি না, তাহলে রিমি আরও ভেঙে পড়বে। যাই হোক, এসব কথা রেখে তাড়াতাড়ি রিমির ঘরের সামনে এসে গেলাম। দরজার কাছে গিয়ে উকি দিয়ে দেখি ওর বান্ধবীরা ওকে সাজাতে ব্যস্ত। আমি দরজায় টোকা দিয়ে সবার উদ্দেশ্যে বললাম, ভিতরে আসতে পারি? আমার কথা শুনে সবাই আমার দিকে তাকালো। রিমির বান্ধবী সাপা মিষ্টি হেসে বলল,
আরে দুলাভাই, আপনি এতক্ষণে এলেন? রিমি সে কখন থেকে আপনার জন্য ওয়েট করছে। সাপার মুখে দুলাভাই শুনে একটু অবাক হলাম। এই মেয়েটা আগে আমাকে ভাইয়া বলে ডাকতো, তাহলে এখন দুলাভাই ডাকছে কেন? ভাবলাম মজা করে বলছে। তারপর আবার সাপা বলে উঠল, দুলাভাই দাঁড়িয়ে আছেন কেন? রিমির পাশে বসেন না। আমি বিষয়টাকে এতটা পাত্তা দিলাম না, কারণ রিমির অধিকাংশ ফ্রেন্ডে আমাকে দুলাভাই বলে ডাকে। আমি এইসব ভাবাভাবি বাদ দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলাম। সাপার উদ্দেশ্যে বললাম, রিমিকে সাজানো শেষ হয়নি? আর একটু বাকি আছে দুলাভাই, আপনি একটু দেখেন তো রিমিকে সুন্দর লাগছে কিনা। তোমরা যতই সাজাও এই পেতনিকে কখনো সুন্দর দেখাবে না, বলে আমি রিমির পাশে হাঁটু করে বসলাম। রিমির দিকে তাকাতেই আমি টাচকে খেয়ে গেলাম। লাল বেনারসি শাড়িতে আর দামি অলংকার দিয়ে রিমির পুরো শরীর ঢাকা। সত্যি বলতে রিমিকে কোনা সেজে এত সুন্দর লাগছে তা বোঝানো যাবে না। আমি হাঁ করে শুধু রিমির দিকে তাকিয়ে রইলাম, কোনোভাবে চোখ ফিরাতে পারছি না। তাও যেন মনে হচ্ছে কোথাও একটা খুঁত রয়ে গেছে। ভালো করে খেয়াল করে দেখলাম রিমির কপালে টিপ নেই, আর রিমির কপালে টিপ না থাকা মানে সে অসম্পূর্ণ। আমি টিপের পাতা থেকে ছোট্ট একটা টিপ নিয়ে রিমির ব্রুয়ের মাঝখানে বসিয়ে দিলাম। তারপর সবার উদ্দেশ্যে হাসি মুখে বললাম, এখন রিমিকে আরো বেশি সুন্দর লাগছে, তাই না? দুলাভাই, রিমিকে এখন আরো বেশি সুন্দর লাগছে। হুম, জানি, কিন্তু তোমরা সবাই আমাকে দুলাভাই বলে ডাকছো কেন? কারণ একটু পরেই আপনি আমাদের দুলাভাই হবেন। বোকা ধল, একটু পর আমি নয়, রিমির স্বামী তোমাদের দুলাভাই হবে। কথাটা বলে আমি একটা আয়না নিয়ে রিমির মুখের সামনে ধরলাম। তারপর নরম গলায় বললাম, এই পেতনি দেখ একবার, ওকে কত সুন্দর দেখাচ্ছে। আমি 100% নিশ্চিত দুলাভাই বাসার ঘরে তোকে দেখে নিশ্চিত জ্ঞান হারাবে। কিন্তু রিমি আয়নার দিকে না তাকিয়ে মাথা নিচু করে রইল। আমি রিমির থুতনিটা হাত দিয়ে উঠাতে দেখলাম যে রিমির চোখের মধ্যে পানি চিকচিক করছে। বুঝি কেড়ে দিবে এমন একটা ভাব। মুখটা একদম পেঁচের মতো করে রেখেছে। তাছাড়া আমি আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম, আজকে রিমিকে এতবার পেতনি বলার পরও সে একবারও রাগ করলো না। কিন্তু অন্য অন্য দিন রিমিকে পেতনি বলে সারা বাড়ি মাথায় তুলতো, কারণ রিমি দেখতে অনেক সুন্দর। ওকে পেতনি বলে ও রাগে অগ্নিসামনা হয়ে আমার পিছে দাওয়া করে আমাকে মারতো। ইচ্ছা করে রিমিকে আজকে পেতনি বলেছি, যাতে আমার সাথে ঝগড়া করে আর মারামারি করে। বিয়ের পরে তো আর মারামারি করতে পারবো না, কিন্তু রিমি যে কান্না করবে সেটা ভাবতে পারিনি। আমি অবাক হয়ে রিমিকে বললাম, কি ব্যাপার, তোর চোখে পানি কেন? আমার কথা শুনে রিমি তাড়াতাড়ি করে চোখের পানি মুছলো। তারপর ওর সব বান্ধবীদের উদ্দেশ্যে বলল, তোরা সবাই একটু বাইরে যা, শাইনের সাথে আমার জরুরি কথা আছে। রিমির কথা মতো ওর সব বান্ধবীরা বাইরে চলে গেল। ওর বান্ধবীরা বাইরে যেতে রিমি আমাকে ফ্লোর থেকে উঠিয়ে ওর পাশে বসালো। তারপর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নরম সুরে বলল, আজ তো আমার বিয়ে, তুই খুশি হয়েছিস তো? কি বলিস, তোর বিয়ে? তাও আবার আমি খুশি হব না? তা কি হয় না কি? ও আচ্ছা, আমার বিয়ে হয়ে গেলে তুই কি কষ্ট পাবি না? রিমির কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। ঠিক এই ভয়টা পাচ্ছিলাম আমি। আমি জানতাম রিমি ঠিক এমন কিছু একটা বলবে, কিন্তু রিমিকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। বিয়ের পর যখন রিমি পরের ঘরে চলে যাবে তখন আমি ওকে অনেক মিস করব। ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমাকে কষ্ট দিবে, কিন্তু আমি এসবের কিছুই রিমিকে বললাম না। বললে হয়তো ও কান্না করে দিবে। আর আমি চাই না রিমি এমন দিনে আজকে কাঁদুক। তুমি যেন হাসি মুখে আমাদের থেকে বিদায় নেয়। কষ্টগুলো নিজের মাঝে চেপে রেখে হাসি মুখে বললাম, কষ্ট পাবো কোন দুঃখে, বরং তুই চলে গেলে আমি খুশি হব। আমাকে মিস করবি না? না, চুল পরিমাণও মিস করব না, বলে আমি দাঁত খেলিয়ে হাসি দিলাম। তখন রিমির সুচ্ছানো মুখটা আরও সুচ্ছে গেল। ও সে হাসার চেষ্টা করলো, মৃদু সুরে বলল, আমার বিয়ে হয়ে গেলে কার হাতে খাবার খাবে? আগে তো তুই মাঝে মাঝে খাইয়ে দিতি, এখন না হয় আমার বউ খাইয়ে দিবে। বউ খাইয়ে দিবে মানে? ভাবছি তোর বিয়ের পর আমার বিয়েটাও সেরে ফেলবো, একা একা আর ভালো লাগছে না। মজা করিস না তো, ভালো লাগছে না। মজা করব কেন, সত্যি বলছি। আচ্ছা একটা কথা বলতো, আমি তোর জন্য যা করি তোর বউ কি তাই করতে পারবে? এই যে আমি প্রতিদিন তোকে ঘুম থেকে ডেকে তুলি, তোর ঘর গুছিয়ে দিই, বিছানা ঠিক করে দিই, কাপড় ধুয়ে দিই, নিজের হাতে খাওয়াই, অসুস্থ হলে সেবা যত্ন করি, আবার বড় আপুর বকুরের হাত থেকেও বাঁচাই, মাঝে মাঝে নিজের জমানো টাকা থেকে তোর হাত খরচ দিই, এমনকি পরীক্ষার সময় তোকে নকল করতে সাহায্য করি। তোর কি মনে হয় এসব কাজ তোর বইয়ের দ্বারা সম্ভব?
এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে রিমি থামলো। রিমির কথা শুনে আমি হাঁ করে তাকিয়ে থেকে কয়েক মিনিট তাকিয়ে থাকার পর আমি বুক ফুলিয়ে বললাম, তোর দ্বারা সম্ভব হলে আমার বউয়ের দ্বারাও সম্ভব হবে, বরং তোর চেয়েও বেশি আমার বউ আরও এসব কাজ পারবে। ঘোড়ার আন্ডা পারবে। শোন, আমি তোর জন্য যেসব করি অন্য কোনো মেয়েও সারা জীবন তপস্যা করেও তা ছিটে ফোটাও করতে পারবে না। আজব তো, তাহলে কি তোকে আমার কাজ করার জন্য সারা জীবন রেখে দেব নাকি? রেখে দে না, তোকে ছাড়া আমি অন্য কারোর কাছে যেতে পারবো না। কিছু বললি? না, কিছু না। ওহ, তোকে খুব মিস করবো রে। বলে আচমকা রিমি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি ব্যাকাচাকা খেয়ে গেলাম। রিমি যে এমন করবে আমার ধারণার বাইরে ছিল। এদিকে রিমি কেঁদে কেঁদে আমার বুক ভাসিয়ে ফেলেছে। আমি রিমিকে আমার থেকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিলাম। তারপর ধমক দিয়ে বললাম, কাঁদছিস কেন? আমি তোর মতো পাশান না যে কাঁদবো না। তোদের ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। বোকা কোথাকার, এর জন্য কাঁদতে হবে? তুই কি একেবারে চলে যাচ্ছিস নাকি? আবার আসবি তো? তারপরও রিমি কান্না থামানো না। সে এক নাগারে মরা কান্না জুড়ে বসিয়েছে। মনে হচ্ছে বিয়ে হওয়ার আগে সে বিবাদা হয়ে গেছে। আমি এক প্রকার বিরক্ত হয়ে বললাম, এভাবে কাঁদলে তোর মুখের সব মেকআপ ধুয়ে যাবে তো। তখন দুলাভাই তোর মতো পেতনিকে চিনতে পারবে না। কুত্তা, তুই চুপ করবি? আমাকে রাগাবি না বলে দিলাম। শান্তিতে একটু কাটতে দে, আমার বুকে অনেক কষ্ট জমা হয়ে আছে। আমি আর কিছু বললাম না, কিন্তু রিমির বুকে এত কিসের কষ্ট সেটা ঠিক বুঝলাম না। সব কিছু মাথার উপর দিয়ে গেল। রিমি কিছুক্ষণ কাঁদার পর তারপরে বলল, তোকে একটা কথা বলবো? বল। সত্যি সত্যি উত্তর দিবি কিন্তু। আচ্ছা, বল। আমাকে তোর কেমন লাগে? তুই তো অনেক ভালো একটা মেয়ে, দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর। তোর মতো মেয়েকে বউ হিসাবে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার কথা শুনে খুশিতে রিমির চোখ মুখ চকচক করে উঠল, মুখে প্রশংসির হাসি ফুটে উঠল। রিমি আমার পাশে আরেকটু চেপে বলতে লাগলো, তাহলে তুই আমাকে রিমি পুরো কথাটা শেষ করতে পারলো না। তার আগে নিচের থেকে আমার ডাক আসলো। মা আমাকে ডাকছে, মনে হয় নিচে কোনো গন্ডগোল বেঁধেছে। আমি রিমিকে বললাম, তুই থাক, আমি নিচে গিয়ে দেখে আসি কোনো সমস্যা হয়েছে কিনা। রিমি আমাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু আমি তাড়াহুড়া করে রিমিকে কিছু না বলে ঘরের বাইরে চলে আসলাম। রিমির ঘর থেকে বাড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে যাব, হঠাৎ কে যেন আমার হাত টেনে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো। তারপর আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের মধ্যে লম্বা কিস করলো। সিঁড়ির এই পাশে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়নি, তাই এদিকে আবছা অন্ধকার। আমাকে কে কিস করেছে সেটা বুঝতে পারছি না, কিন্তু এটা একটা মেয়ে, সে আমার বুকের মাঝে জড়িয়ে আছে। আমি মেয়েটাকে নিজের থেকে ছাড়িয়ে তাকাতে চমকে উঠলাম। এটা তো আফিফা। চারপাশে অন্ধকার হলো, আমাকে আফিফাকে চিনতে একটু অসুবিধা হলো না। কথায় আছে, প্রিয় মানুষের নিঃশ্বাসে তাকে চেনার জন্য যথেষ্ট। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, কিন্তু আফিফা এখানে কেন? আমি আবছা অন্ধকারে আফিফার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক গলায় বললাম, আফিফা তুমি এখানে? জানি। কেন? অন্য কাউকে আশা করেছিলে নাকি? আরে তার না, তোমার তো আসার কথা ছিল না, তাই বললাম। আসার কথা ছিল না, কিন্তু শুধু তোমার জন্য এসেছি। খুব ভালো করেছ। তা খালামণি কোথায়, সে আসেনি? না, শুধু আমি একাই এসেছি। কি বলো, খালামণি তোমাকে একা আসতে দিল? মা তো আমাকে বাসা থেকেই বের হতে দিচ্ছিল না। এখানে আসা তো দূরের কথা, তবু আমি জোর করে এসেছি। ভালো করেছি না? ভালো করেছ। কিন্তু তুমি কাজটা মোটেও ভালো করোনি। কেন? আমি আবার কি করলাম? কি করোনি সেটা বলো। ফোন দিলে ফোন ধরো না, মেসেজের রিপ্লাই দাও না। আফিফাকে বলে যে তোমার লাইফে কেউ আছে সেটা তো মনে হয় ভুলেই গেছো। আর দূর, ভুলবো কেন? আসলে রিমির বিয়ে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তাই তোমাকে সময় দিতে পারিনি। বিয়ে নিয়ে ব্যস্ত ছিলে নাকি নতুন কাউকে পেয়েছো? কোনটা? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার মতো সুন্দরীকে রেখে নতুন কাকে ধরতে যাব কোন দুঃখে? থাক, আর মিথ্যা বলতে হবে না, স্বার্থপর একটা। আরে রেগে যাচ্ছ কেন? আমি সত্যি বলছি, ব্যস্ত ছিলাম বলেই তোমার সাথে কথা বলতে পারিনি। তাছাড়া আর কিছু না, তুমি আমাকে বিশ্বাস করো না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বিশ্বাস করলাম। আমি জানতাম তুমি আমাকে অবিশ্বাস করতেই পারো না, এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। থাক থাক, আর ঢং করতে হবে না। ঢং দেখাবো কেন? আমি সত্যি বলছি, তুমি সত্যি অনেক ভালো, আমার কলিজা তুমি। আফিফা মুচকি হাসলো। বুঝতে পারলাম তার রাগ কমে গেছে, কিন্তু সে মুচকি হাসিটা আফিফার মুখে বেশিক্ষণ থাকলো না।
আমার দিকে তাকিয়ে বেশ গম্ভীর গলায় বলল, তুমি এতক্ষণ রিমির ঘরে কি করছিলে? এমনি গল্প করছিলাম। কিসের গল্প? তোমাকে না বলেছি রিমি ডায়েরিটার সাথে বেশি মিশবে না, ও একটা কাল নাগিনি। কিন্তু তুমি আমার একটা কথাও শোনো না, সারাক্ষণ শুধু রিমি রিমি করে বেড়াও। আহ, আজ অন্তত রিমিকে নিয়ে ঝগড়া করো না। একটু পর ওর বিয়ে, তারপর পরের ঘরে চলে যাবে। আজ এসব ঝগড়াঝাটি বাদ দাও। ঠিক আছে, বাদ দিলাম। কথাটা বলে আফিফা আমার কাছে এগিয়ে এসে গলাটা জড়িয়ে বলল, তারপর আশঙ্কা আমার গালে কিস করে বসলো। আমি হকচকিয়ে গেলাম, চোখ বড় বড় করে বললাম, এসব কি করছো? কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। দেখলে দেখুক, কিছুদিন পর তো আমরা বিয়ে করবই। তাই নাকি? দাঁড়াও তাহলে দেখাচ্ছি মজা। বলে আফিফার কোমর জড়িয়ে ধরে ওকে আমার আরও কাছে নিয়ে আসলাম। তারপর আলতো করে আফিফার গালে কিস করলাম। আফিফা কোনো বাধা দিল না। আমার ছোঁয়া পেয়ে সে চোখ বন্ধ করে ফেললো। আমি আফিফার ঠোঁটে কিস করতে যাব, তখনই মায়ের চিৎকার শুনলাম। মা চিৎকার করে আমাকে ডাকছে। এই শাহিন, কোথায় তুই? এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছিস না? মায়ের ডাক শুনে বিরক্ত হয়ে আফিফাকে ছেড়ে দিলাম। কিস করা আর হলো না। আমি কিস করা বাদ দিয়ে মায়ের কাছে আসলাম। আমার পিছে পিছে আফিফাও এলো। আমি মায়ের সামনে এসে দাঁড়াতে রাগী কণ্ঠে মা বলল, কোথায় ছিলি এতক্ষণ? সেই কখন থেকে তোকে ডাকছি। ওদিকটা একটু কাজ করছিলাম। কি জন্য ডাকছিলে বলো? গাড়ি নিয়ে তোর বাবার বন্ধুকে স্টেশন থেকে নিয়ে আয়, তিনি আমাদের বাড়ি চিনেন না। আমি যেতে পারবো না, তুমি অন্য কাউকে বলো। তোকে ছাড়া আর কাকে বলবো? বেশি কথা না বলে তোর বাবার বন্ধুকে স্টেশন থেকে নিয়ে আয়, না হলে তোর বাবার রাগ করবে। ঠিক আছে যাচ্ছি, কিন্তু একা একা যেতে ভালো লাগছে না। আফিফাকে সাথে নিয়ে যাই। ঠিক আছে, নিয়ে যা, আর সাবধানে গাড়ি চালাবে কিন্তু। আচ্ছা। তারপর মায়ের কথা মতন আমি আর আফিফা স্টেশনের দিকে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরে আমি রাস্তার সাইডে গায়ে দাঁড়া করালাম। আফিফা ব্রুকুসকে তাকালো। আমি দুষ্ট হাসি দিলাম। আফিফা কিছুটা আন্দাজ করতে পেরেছে আমি কি করতে চাচ্ছি। সে কপাল বাস করে বলল, কি ব্যাপার, গাড়ি থামালে কেন? তোমার ঠোঁটের লিপস্টিক খুব খেতে ইচ্ছে করছে, তখন ভালো করে খেতে পারিনি। এটা বলে আমি আফিফার গা ঘেঁষে বসলাম। আফিফার চোখ বড় বড় করে বলল, ভালো হবে না কিন্তু, তুমি একদম এসব উল্টাপাল্টা কাজ করবে না। উল্টাপাল্টা কাজ তো তুমি আগে শুরু করেছ, আমি করলেই দোষ? দোষ। আমরা মেয়েরা যা খুশি করতে পারি, কিন্তু তোমরা পারো না। আমরা ছেলেরাও কিন্তু কম না, আমরাও যা খুশি তা করতে পারি। দাঁড়াও দেখাচ্ছি। কথাটা বলে আমি আরেকটু আফিফার কাছে চেপে গেলাম। আফিফার কোথাও যাওয়ার জায়গা নেই, সে তার পুরো শরীরটা সিটের উপরে হেলিয়ে দিয়েছে। আমি আফিফার শরীরে হালকা বর দিয়ে মুখটা তার মুখের দিকে নিয়ে গেলাম। আফিফার ঠোঁট জুটা মিবিভাবে কাঁপছে। সে মুখে না না করলেও নিজে থেকে কোনো বাধা দিচ্ছে না। বুঝতে পারলাম আফিফাও চাচ্ছে আমি যেন তার লিপস্টিকের স্বাদ গ্রহণ করি। আমি একটা দুষ্ট হাসি দিয়ে আফিফার গোলাপি ঠোঁটের দিকে আগাচ্ছি। তারপর সব কিছু এলোমেলো হয়ে গেল। পৃথিবী যেন থমকে গেল। আমরা দুজন অজানা রাজ্যে হারিয়ে গেলাম। শুরুতে আফিফা একটু নীরব থাকলেও একটু পর সেও আমার সাথে সাড়া দিতে লাগলো। আমার গাড়ির নিচে হাত দিয়ে আমার মাথার চুল শক্ত করে চেপে ধরলো। তারপর আমার ঠোঁট দুটো উম্মাম করে চুষতে লাগলো। প্রায় 5 মিনিট পর আমি আফিফাকে ছেড়ে দিলাম। আমরা দুজনে তখন হাঁপাচ্ছি। আমি লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলাম। তারপর আফিফাকে আরেকটা কিস করতে যাব, তার আগে আমাকে সে থামালো। শান্ত গলায় বলল, এখন আর নয়, তাড়াতাড়ি স্টেশনে চলো, দেরি করলে খালামণি আবার রাগ করবে। আর একটু আদর করি প্লিজ। পরে করিও, আমি তো আর কোথাও পালিয়ে যাচ্ছি না। এই কথা বলে আফিফা মিষ্টি হেসে আমার চুলগুলো এলোমেলো করে দিল। আমি আর জোর করলাম না, যা পেয়েছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকি। পরে না হয় সব সুখ সমন আফিফার থেকে উচুল করে নিব। আমি গাড়ি স্টার্ট করে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। 20 মিনিট ড্রাইভ করার পর স্টেশনে পৌঁছালাম। তারপর বাবার বন্ধু আর ওনার স্ত্রীকে নিয়ে বাড়িতে ব্যাক করলাম। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9:30 বেজে গেল। আমি গাড়ি সাইড করে বাড়ির ভিতরে ঢুকলাম, কিন্তু বাড়ির পরিবেশ দেখে ভীষণ অবাক হলাম। সব কিছু কেমন যেন নীরব হয়ে গেছে। মা, বাবা, ছোট আব্বু, ছোট আম্মু, বাড়ির আত্মীয় স্বজন মনমরা হয়ে বসে আছে। দেখে মনেই হচ্ছে না এটা কোনো বিয়ে বাড়ি, মনে হচ্ছে এটা কোনো কারো সুখ দিবস পালন করছে। সবার মুখ বাংলা 5-এর মতো হয়ে আছে। অসত আমি যখন বাবার বন্ধুকে আনার জন্য স্টেশনে যাই, তখন সব কিছু স্বাভাবিক ছিল। ছোটো বাচ্চারা দল বেঁধে নাচানাচি, হুল্লোড়।
আতপবাজি, পতাকা ফুটাচ্ছিল। পান বক্সে ফুল ভলিউমে গান বাজছিল। বয়স্ক মহিলারা পুরনো দিনের গীত গাচ্ছিল আর তার তালে তালে নাচছিল। মোট কথা সবাই আনন্দে ছিল, কিন্তু এখনের কিছুই নেই। সব শান্ত হয়ে আছে। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম বরযাত্রী এখনো আসেনি। আমি কিছু বুঝে উঠতে না পেরে মায়ের কাছে এগিয়ে গেলাম। মা মুখ বার করে চেয়ারে বসে আছে। আমি তাগারা দিয়ে বললাম, মা সবাই এখানে বসে আছে কেন? কি হয়েছে? বরযাত্রী এখনো এসে পৌঁছানি কেন? তাদের তো এতক্ষণে চলে আসার কথা ছিল। আমার কথার প্রতি উত্তরে মা কিছু বলল না, আমার দিকে একবার তাকিয়ে রইল। আমি এবার বেশ জোরেই বললাম, কথা বলছো না কেন? বরযাত্রী কখন আসবে? বরযাত্রী আসবে না, বর অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। মার কথা শুনে আমার মনে হলো আকাশ ভেঙে পড়ছে। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। কি বলবো বুঝতে পারছি না। আমার ধীরে ধীরে পুরো শরীর অবশ হয়ে গেল মনে হচ্ছে আমি 1000 ভোল্টের শট খেয়েছি। আমি মার দিকে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বললাম, কি বলছো এসব? শরীফ অন্য একটা মেয়ের সাথে পালিয়ে গেছে? কিছুক্ষণ আগে শরীফের বাবা ফোন দিয়েছিল। তারা নাকি আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু মাঝপথে শরীফের গাড়িটা খারাপ হয়ে যায়। তারপর থেকে শরীফকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই বলাবলি করছে শরীফের গার্লফ্রেন্ড ছিল আর সেই তাকে নিয়ে পালিয়েছে। মার কথা শুনে আমার আর কিছু বলার সাহস হলো না। ঠপ করে চেয়ারে বসে বললাম, অবাগের পরম পর্যায়ে পৌঁছে গিয়েছি আমি। শরীফের মতো হাবদাদামেরও গার্লফ্রেন্ড আছে, এটা শুনে আমি শিহরিত। তাছাড়া গার্লফ্রেন্ড থাকার পরও শরীফ বিয়েতে রাজি হলো কেন? সে তো সবার আগে বিয়েটা ভেঙে দিতে পারতো। তাহলে আমাদের সবাইকে এমন লজ্জার মধ্যে পড়তে হতো না। সব কথা ভেবে আমার মেজাজ আরও তেতে উঠল। প্রচণ্ড রাগ হলো শরীফের উপর। সাদাকে আমি সাদাসিধা ভেবেছিলাম, কিন্তু সে যে তলে তলে এমন একটা কাণ্ড ঘটাবে সেটা আমি ভাবতেও পারিনি। হারিনটাকে হাতের কাছে পেলে চামড়া ছিঁড়ে নিতাম। আমি শরীফকে যা তা বলে গালাগালি করতে লাগলাম। ওকে যা আসছিল তাই বলছিলাম। গোর কাটলো মায়ের ডাক শুনে। শাহিন, শাহিন, হ্যাঁ মা, বলো। এখানে বসে না থেকে তুই একটু রিমির কাছে যা বাবা, ওকে সামলানো যাচ্ছে না। কেন, রিমির আবার কি হয়েছে? যখন শুনেছে শরীফ অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়েছে, তখন থেকে রিমি পাগলামি শুরু করে দিয়েছে। একভাবে কান্না করেই যাচ্ছে। রাগে ঘরের সব জিনিসপত্র ভেঙে তহস নহস করে ফেলেছে। তুই একটি রিমির কাছে গিয়ে দেখ, ওকে শান্ত করতে পারিস কি না। আচ্ছা, আমি দেখছি। আমি আশেপাশে আমার বন্ধুদের খুঁজতে লাগলাম, কিন্তু একটাকেও পেলাম না। এগুলো যে কোন মেয়ের পিছনে ঘুরছে আল্লাহই জানে। কাজের সময় একটাকেও পাওয়া যায় না। আমি আর ওদেরকে খোঁজাখুঁজি না করে রিমির সাথে দেখা করার জন্য যেতে লাগলাম। সিঁড়ির কাছে আসতে দেখতাম আমার সব বন্ধুরা রিমির ঘর থেকে বের হচ্ছে। আমি রাগে গজগজ করে বললাম, তোরা এখানে কি করছিস? রিমির সাথে দেখা করতে এসেছিলাম, ও খুব কান্নাকাটি করছে। আচ্ছা শোন, আমাদের এলাকায় যত ছেলাপেলা ছোট ভাই আছে সবাইকে পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজতে বল। শরীফ যেন কোনোভাবে পালাতে না পারে। আধা ঘন্টার মধ্যে যেন শরীফকে আমার হাতের কাছে পাই। চিন্তা করিস না, আমরা অলরেডি খোঁজা শুরু করে দিয়েছি। খুব তাড়াতাড়ি ওই বেটাকে পেয়ে যাব। ঠিক আছে, তোরা এখন যা। বন্ধুরা সবাই চলে গেল। আমি রিমির কাছে দেখা করার জন্য ওর ঘরের কাছে গেলাম। ঘরে ঢুকতে যাব এমন সময় রিমির চিল্লাচিল্লি আর ভাঙ্গার শব্দ পেলাম। বুঝতে আর বাকি রইল না ভিতরের অবস্থা ভয়াবহ। আমিও তবু সাহস করে ঘরে ঢুকলাম। রিমি ঘরটাকে গোয়াল ঘর বানিয়ে ফেলেছে। ঘরের সব জিনিসপত্র এদিকে সেদিকে ছড়ানো ছিটানো। রিমির সব বান্ধবীরা জড়সড় হয়ে ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছে। আর রিমি পুরো ঘরও দড়িয়ে বেড়াচ্ছে, কখনো এটা ভাঙছে তো কখনো ওটা ভাঙছে, আবার বিছানা এলোমেলো করছে। মোট কথা রিমি পাগলের মতো করছে। হঠাৎ রিমির চোখ আমার কাছে পড়লো। আমাকে দেখে ঝড়ের বেগে আমার কাছে ছুটে এলো। তারপর ঠাস করে আমার গালে চড় মারলো। আমি বেকা চাকা খেয়ে গেলাম। ভাবতে পারিনি রিমি আমাকে মারবে। আমি কিছু বলার আগে রিমি আমার শার্টের কলার চেপে ধরলো। তারপর চিৎকার দিয়ে বলল, কুত্তা, তোর জন্য আমার আজ এই অবস্থা। আমি বলেছিলাম ওই ছেলেটাকে বিয়ে করব না, কিন্তু তোর জোরাজুরিতে বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছে। এখন তার কি হলো? ওই ছেলেটা অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়েছে। এখন আমাকে কে বিয়ে করবে? বলে রিমি আমাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে লাগলো। আমি রিমির মাথায় হাত বুলিয়ে বললাম, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। সবার সামনে এখন আমাকে অপমানিত হতে হবে। সবাই এখন আমাকে দোষারোপ করবে, বলবে আমি অপয়া, তাই আমার বিয়ে হলো না। সব হয়েছে তোর জন্য। তোকে আমি মেরে ফেলবো।
তারপর রিমি আমার বুকের মধ্যে কিলঘুষি মারতে লাগে আর কান্না করতে লাগলো। আমি তাকে থামানোর চেষ্টা করেও থামাতে পারছি না। ওইদিকে শাহিনের বন্ধুরা রিমির বাবার কাছে গেল। রিমির বাবা কপাল ভাঁজ করে বসে আছে, ওনার মাথায় রাজ্যের চিন্তা। রিমির বাবা শাহিনের বন্ধুদের দেখে বললেন, শরীফের কোনো খোঁজ পেলে? না আঙ্কেল, এখনো কোনো খোঁজ পাইনি, তবে মনে হয় না ওকে পাওয়া যাবে। তাহলে এখন কি করব? রিমির বিয়েটা যদি না হয় তাহলে আমাদের এতদিনের অর্জিত মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। সমাজে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আঙ্কেল, একটা উপায় আছে, তাহলে হয়তো আপনার মান সম্মান একটু হলেও বাঁচবে। কি উপায়? আপনি শাহিনের সাথে রিমির বিয়েটা দিয়ে দিন। কি বলছো এসব? আমি ঠিকই বলছি আঙ্কেল, আপনি বিষয়টা একবার ভেবে দেখুন। শাহিন আর রিমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, ওদের দুজনের বিয়ে হলে ভালোই হবে। আর যাই হোক, শরীফের মতো শাহিন আপনাকে ধোকা দিবে না। তাছাড়া শাহিনকে তো আপনি ছোটবেলা থেকেই কোলে পিঠে করে বড় করেছেন, সে কেমন ছেলে তা আপনি ভালো করেই জানেন। ওর সাথে রিমির বিয়ে হলে রিমি অনেক সুখীই হবে, আবার রিমিও আপনাদের থেকে দূরে যাবে না, বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে। শাহিনের বন্ধু নাইমের কথা রিমির বাবার খুব মনে ধরল। সত্যি তো, এতক্ষণ কেন এই কথাটা মাথায় আসেনি, কিন্তু সেই সাথে একটু চিন্তাও হলো। তিনি সংশয় নিয়ে বললেন, কিন্তু শাহিন কি রিমিকে বিয়ে করতে রাজি হবে? আপনি আগে শাহিনকে বিয়ের কথাটা তো বলুন, বাকিটা আমরা দেখে নেব। শাহিনের বন্ধুর কথা শুনে রিমির বাবা একটু ভরসা পেলেন। তার মাথা থেকে চিন্তার বোঝা একটু হলেও কমলো। এদিকে রিমি কিছুক্ষণ কান্নাকাটি করার পর শান্ত হয়েছে। চুপ করে আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। আমি রিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এমন সময় মা রুমে চলে আসলো। মাকে দেখে রিমি আমার থেকে একটু দূরে সরে বসলো। মা আমার সামনে এসে বলল, তোর ছোট আব্বু তোকে ডাকছে। কেন? দরকার আছে, তাড়াতাড়ি যা। আমি আর কিছু না বলে নিজের ছোট আব্বুর সাথে দেখা করতে গেলাম। দেখি ছোট আব্বু, ছোট মা, বাবা সহ কিছু আত্মীয় স্বজন পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমি তাদের কাছে যেতে ছোট আব্বু আমাকে টানতে টানতে বাড়ির বাইরে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেল। আমাদের পিছনে পিছনে বাকিরা এলো। ছোট আব্বু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে শান্ত গলায় বলল, শাহিন, আমার কোনো ছেলে নেই, তাই তোমাকেই আমার ছেলে হিসেবে মানি। সেই ছোটবেলা থেকে তোকে অনেক আদর যত্নে মানুষ করেছি, যা চেয়েছিস তাই দিয়েছি। কিন্তু আজ বাবা হয়ে আমি তোর কাছে একটা জিনিস চাইবো, আমাকে দিবি? কি জিনিস ছোট আব্বু? আমি চাই রিমিকে তুই বিয়ে কর। ছোট আব্বুর কথা শুনে আমি টাচকে খেলাম। মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমি চোখ কপালে তুলে ছোট আব্বুর দিকে তাকিয়ে রইলাম। আমি কি ভুল শুনলাম নাকি? এর মধ্যে দেখি রিমিও আমার পাশে এসে দাঁড়িয়েছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। তার চোখের কোণায় পানি চিকচিক করছে, কান্না কান্না ভাব। পরনে এখনো বিয়ের লাল বেরানুসি শাড়ি। এই মুহূর্তে আমার ঠিক কি বলার আমি বুঝতে পারছি না। আমি শুধু হা করে ছোট আব্বুর দিকে চেয়ে রইলাম। বুঝতে পারছি না ছোট আব্বু কি জ্ঞানে আছে নাকি মানসিক চাপে পাগল হয়ে গেছে। কিন্তু তাকে দেখে সেরকম কিছুই মনে হলো না। তবুও তাকে আমি ভালোভাবে পলক করতে লাগলাম। আমার এভাবে চুপ থাকা দেখে আব্বু আর কিছু বলল না। তবে আমার সামনে দাঁড়িয়ে থাকা রিমিকে কঠিন সুরে শুধালো, মারে, আমি ভাবি নাই এমন কিছু হবে। তুই কান্না করিস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ছোট আব্বুর কথা শুনে রিমি এবার সত্যি সত্যি কেঁদে দিল। রিমির কষ্টটা আমি বুঝতে পারছি। একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া মানে তার নামে কালো দাগ পড়ে যাওয়া, যে কালোর দাগের জন্য অনেক বাধার সৃষ্টি হয়। ছোট আব্বু রিমির চোখের পানি মুছে দিল। মাত্র মেয়ের কান্না কিছুতেই সহ্য করবে না। ছোট আব্বু আদরে গলায় শুধালো, মা আমার, তুই চিন্তা করিস না, আমরা শাহিনের সাথে তোর বিয়ে দিতে চাইছি। তোর কোনো অমত নেই তো মা? তোমার যা ভালো বুঝো তাই করো। বলে রিমি তোত্তারা চোখে আমার দিকে তাকালো। আমি তখন হতাশ হয়ে দাঁড়িয়েছিলাম। রিমির কথা শুনে হাই ভোল্টের ছটকা খেলাম। এতটাই অবাক হলাম যে আমার নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। আমি ভেবেছিলাম রিমি হয়তো বিয়েতে রাজি হবে না, কিন্তু সে ছোট্ট একটা কথায় জানিয়ে দিল তার বিয়েতে কোনো অমত নেই। তারপর সে মাথা নিচু করে নিঃশব্দে চলে গেল। সবার সামনে কিছু বলতেও পারলাম না আমি। এদিকে রিমি চলে যাওয়ার পর আব্বু আমার হাত ধরে বলল, চুপ করে আছিস কেন বাপ? রিমিকে বিয়ে করবি তো? আমি রাগটাকে কন্ট্রোল করলাম। ছোট আব্বুর জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আমি 2-4টা চর বসিয়ে দিতাম। কিন্তু আমি আমার রাগটাকে সংযত করলাম। তারপর দাঁতের উপর দাঁত রেখে বললাম, পাগলের মতো কী সব বলছো? হ্যাঁ, মাথা ঠিক আছে তোমার? আমি ঠিকই বলছি, এছাড়া আর কোনো উপায় নেই। দয়া করে তুই রিমিকে বিয়ে কর। অসম্ভব, কোনোভাবে এটা সম্ভব না।
কেন সম্ভব না? রিমিকে বিয়ে করতে তোর কিসের সমস্যা? পিছন থেকে কথাটা বলতে বলতে বাবা আমার সামনে এসে দাঁড়ালো। আমি বাবাকে দেখে 2 কদম পিছিয়ে গেলাম। বাবা একটু চুপ থেকে শান্ত গলায় বলল, কি হলো বল? রিমিকে বিয়ে করতে তোর কিসের সমস্যা? শুধু সমস্যা না, অনেক বড় সমস্যা। কি সেটা? ভাবলাম বাবাকে বলে দিই আমি আফিফাকে ভালোবাসি, তাই রিমিকে বিয়ে করতে পারবো না। কথাটা বলার সাহস পেলাম না, কিন্তু ততক্ষণে আফিফাও চলে এসেছে। তার চোখেও পানি, সে শুধু ফেল ফেল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বাবাকে বললাম, অত কিছু আমি বলতে পারবো না, আমি রিমিকে বিয়ে করতে পারবো না, ওটাই আমার শেষ কথা। যাকে এতদিন বোনের চোখে দেখে এসেছি তাকে বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, এই কথা। রিমি তো তোর নিজের বোন না, চাচাতো বোনকে বিয়ে করা জায়েজ আছে। ওইসব আমি শুনতে চাইনি, আমি রিমিকে বিয়ে করব না, ব্যাস। এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। শোন, রিমির মতো মেয়েকে বউ হিসেবে পাওয়ার ভাগ্যের ব্যাপার, তুই সেটা হাতছাড়া করিস না। তাছাড়া আমাদের মান সম্মানের কথা একবার ভাববি না? রিমির বিয়ে না হলে কাউকে মুখ দেখাতে পারবো না। পুরো এলাকার মানুষ বিয়েতে এসেছে, সবার সামনে আমাদের লজ্জায় ফেলিস না বাবা। সরি বাবা, তোমাদের মান সম্মানের কথা ভেবে আমি আমার জীবনটাকে নষ্ট করতে পারবো না। তোর জীবন নষ্ট হবে কেন? আমরা কি তোর খারাপ চাই নাকি? অবশ্যই খারাপ চাও, সেজন্য রিমির সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছ। আমার কথা শুনে বাবা আমার দিকে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সবার সামনে আমাকে টানতে টানতে নিয়ে এসে বলল, তারপর করুণ সুরে বলল, বাবারে, রিমিকে বিয়ে করতে রাজি হয়ে যা। আমি হাত জোর করে বলছি, রিমির বিয়ে না হলে আমি তোর ছোট আব্বুর কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকব। কারণ রিমির জন্য আমি পাত্র ঠিক করেছিলাম, তাই রিমির বিয়ের দায়ভার সম্পূর্ণ আমার উপর। এসব ড্রামা বন্ধ করো বাবা। রিমির বিয়ের দায়িত্ব তোমাকে কে নিতে বলেছিল শুনি? মাতুতপুরি করে রিমির জন্য পাত্র ঠিক করতে গেলে কেন? আমি তো বললাম রিমিকে বিয়ে করবো না, তারপরও কানের কাছে ঘ্যান ঘ্যান করছো কেন? আমার কথা শুনে বাবা আমার গালে ঠাস করে একটা চড় মারলো, তারপর ধমক দিয়ে বলল, তোর সাহস তো কম না, তুই আমার সাথে চোখ গরম করে কথা বলিস? শোন, রিমিকে বিয়ে করতে না চাইলে এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো অপদার্থের এই বাড়িতে কোনো জায়গা নেই, জানোয়ার কোথাকার। সেটাই ভালো, আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, তারপরও রিমিকে বিয়ে করব না। হ্যাঁ, বেরিয়ে যা, ভুলেও এই বাড়িতে পা রাখবি না। আর আমার সম্পত্তির একটা কানা কড়িও তুই পাবি না। তোমার সম্পত্তি তুমি ধুয়ে ধুয়ে পানি খাও, আমার ওইসব লাগবে না বলে আমি রাগে চলে আসতে লাগলাম। এমন সময় ছোট আব্বু আর ছোট মা আমার পথ আটকিয়ে দাঁড়ালো। ছোট মা কাতর গলায় বলল, তুই কি সত্যি সত্যি চলে যাবি? আমি আর কিছু বললাম না, রাগে অন্যদিকে মুখ ঘুরিয়ে রইলাম। ছোট মা কাঁদতে কাঁদতে বলল, তুই এমন কেন করছিস মানিক আমার? প্লিজ রিমিকে বিয়ে করতে রাজি হয়ে যা। তোকে আমি এত ভালোবাসা দিয়ে ছোট থেকে বড় করলাম, আর তুই আমাদের বিপদের দিনে এভাবে ফেলে চলে যাবি? ছোট মার এসব ইমোশনাল কথা বলার পরে ছোট আব্বু বলা শুরু করলো, শাহিন, এই নে দলিল, আমি আমার অর্ধেক সম্পত্তি তোর নামে লিখে দিয়েছি। এবার অন্তত রিমিকে বিয়ে কর, আমার মান সম্মান বাঁচা। বলে ছোট আব্বু আমার দিকে একটা কাগজ বাড়িয়ে দিল, যেখানে অর্ধেক সম্পত্তি আমার নামে উইল করা আছে। আমি তবুও রাজি হলাম না, তবু আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমার চুপ করে থাকা দেখে ছোট মা আমার পা ধরতে উদ্যত হলো। আমার পা ধরার আগে আমি তাড়াতাড়ি করে ছোট মাকে আটকালাম। হন্তদন্ত হয়ে বললাম, এসব কি করছো ছোট মা? সবাই আমাদেরকে দেখছো। আমার পা ধরে আমাকে আল্লাহর কাছে পাপী বান্দা বানিও না। তাহলে বাপ আমার, তুই রিমিকে বিয়ে করতে রাজি হয়ে যা। ঠিক আছে, আমি রাজি, না চাইতেও রাজি হয়ে গেলাম। আমার ঠিক একটা কথা শুনে সবার মুখ বারবের মতো জ্বলে উঠল। ছোট আব্বু আর ছোট মার খুশি দেখে কে, এমন মনে হচ্ছে তারা নতুন করে আবার জীবন ফিরে পেয়েছে। কিন্তু আমি মোটেও খুশি হতে পারলাম না। শুধুমাত্র ছোট মার জন্য বিয়েতে রাজি হতে হলো। এর ঠিক 5 মিনিট পর আমার সব বন্ধুরা হাজির হলো। শামিমার নাইটকে ফিস ফিস করে বললাম, শরীফের কোনো খোঁজ পেলি? দূর, শরীফকে খুঁজে আর কি করব? রিমির বিয়ে তো এখন তোর সাথে হবে। ওই তোরা জলদি সাইনকে ঘরে নিয়ে চল, ওকে বর সাজাতে হবে। বন্ধুরা আর আমাকে কিছু বলার সুযোগ দিল না। তার আগে আমাকে চ্যাংদোলা করে ঘরে নিয়ে যেতে লাগলো আর বেসরে গান গেতে লাগলো, আজ আমার বন্ধুর সাথী হে, হই হই আজ আমার বন্ধুর সাথী হে। ঘরে নিয়ে গিয়ে বন্ধুরা আমাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আমি ফ্রেশ হলাম, তারপর বন্ধুরা আমাকে পাঞ্জাবি পরিয়ে মাথায় পাগড়ি দিয়ে সুন্দর করে বর সাজালো। আমি চুপ করে সব ওদের অত্যাচার সহ্য করে গেলাম। আমাকে সাজিয়ে সবাই চলে গেল ওদিকে সব ঠিক আছে কিনা দেখার জন্য। সবার চলে যেতে ভাবলাম রিমির সাথে এই সুযোগে একটু দেখা করে আসি। রিমি একমাত্র ব্যক্তি যে বিয়েটা ভাঙতে পারে।
ঘর থেকে বের হয়ে রিমির সাথে দেখা করতে রিমির বান্ধবী মুসরাতের সাথে দেখা হয়ে গেল। আমাকে দেখে মুসরাত খুশিতে আত্মহারা হয়ে বলল, শেষ পর্যন্ত তাহলে আপনি আমাদের দুলাভাই হলেন। ইস, দুলাভাই লাল পাঞ্জাবিতে আপনাকে সেই হট লাগছে। আমি তো আপনাকে দেখে প্রেমে পড়ে গেলাম। না জানি রিমির কি অবস্থা হয়। ও তো আপনাকে দেখেই ফিট হয়ে যাবে। রিমির বান্ধবীর এমন টিটকারি শুনে আমার মোটো ভাল লাগলো না, খুব রাগ হলো আমার। রিমির বান্ধবীগুলো সব শয়তানের নানি। আমি ধমক দিয়ে বললাম, চুপ বিয়াদব মেয়ে, খালি আজে বাজে কথা। রিমি কোথায়? কেন দুলাভাই, আপনার বুঝি আর তর্স হচ্ছে না? আমি আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি। যান, রিমিওর ঘরে আছে, বউয়ের সাথে দেখা করে আসেন। আমি বস সেজে রিমির সাথে দেখা করার জন্য ওর ঘরের কাছে গেলাম। দরজা খুলে ভিতরে যা দেখলাম তাতে আমার চোখ কপালে উঠে গেল। হাঁ করে রিমির দিকে চেয়ে রইলাম। দেখছি রিমি সাউন্ডবক্সে গান লাগাচ্ছে আর উড়াদুরা ডান্স করছে, সাথে ওর ফাজিল বান্ধবীগুলো আছে। আমি রিমির এমন আচরণে প্রচণ্ড অবাক হলাম। যে মেয়েটা একটু আগে তুমুল বেগে কান্নাকাটি করছিল, সে মেয়েটা এখন খুশিতে ডান্স করছে। আজব ব্যাপার। তাছাড়া আধা ঘন্টার মধ্যে ঘরের নকশাও পাল্টে গেছে। একটু আগে ঘরের সব জিনিসপত্র অগোছালো ছিল, কিন্তু এখন আর নেই, সব সুন্দর করে সাজানো গোছানো। আর রিমিও আগের মতো সুন্দর করে বসে যাচ্ছে। এদিকে আমি যে এসেছি সেটা রিমি এখনও খেয়াল করেনি। নাচতে নাচতে আচমকা যখন রিমির চোখ আমার দিকে পড়ল, সাথে সাথে থমকে দাঁড়ালো সে। আমি রাগে ফুঁসতে ফুঁসতে বললাম, এসব কি করছিস? হ্যাঁ, এমনি মজা করছিলাম। রাখ তোর মজা। তোর বাবা আমার সাথে তোর জোর করে বিয়ে দিতে যাচ্ছে। জানি, সেই জন্য তো খুশিতে ডান্স করছি। মানে কি, মাথা খারাপ হয়ে গেছে নাকি? শোন, আমি তোকে বিয়ে। আমার কথা শেষ করার আগে সব বন্ধুরা ঘরে ঢুকে পড়ল। আমি আর কিছু বলার সুযোগ পেলাম না। শামীম আমার পেটে গুঁতো দিয়ে বলল, হারামি, বিয়ের আগে বাসর করার প্ল্যান আছে নাকি? রিমির সাথে জরুরি কথা আছে, তোরা যা। এখন কোনো কথা হবে না। তোর সব কথা বাসর ঘরে বলিস। সারা রাত পড়ে আছে, কেউ তোকে ডিস্টার্ব করবে না। এই শাহিনকে বিয়ের আসরে নিয়ে চল। আরে একটু দাঁড়া, জাস্ট 2 মিনিট কথা বলবো। বললাম তো, এখন কোনো কথা হবে না। যা বলার বাসর ঘরে বলিস। আর তোরা সবাই হা করে কি দেখছিস? শাহিনকে বিয়ের আসরে নিয়ে যেতে বললাম না? তারপর বন্ধুরা আমাকে জোর করে বিয়ের আসরে নিয়ে গেল। আমাকে ফুল দিয়ে সাজানো মঞ্চে বসানো হলো। একটু পর রিমিকেও আনা হলো। আমার ডান পাশের চেয়ারে ওকে বসানো হলো। কি বলবো, রিমিকে দেখা মাত্র সবাই যেন হাঁ হয়ে গেল। তার রূপের সবাই মুগ্ধ, তার রূপের সবাই প্রশংসা করতে লাগলো। অতঃপর সবার উপস্থিতিতে আমার আর রিমির বিয়ে সম্পন্ন হলো। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, কাজী সাহেব যখন রিমিকে কবুল বলতে বলল, তখন রিমি এত খুশি হয়েছিল যা বলার মতো না। আমি এর আগে রিমিকে এত খুশি হতে দেখিনি। খুশিতে তার চোখ দুটি জ্বলজ্বল করছিল, আনন্দে সারা শরীর থরথর করে কাঁপছিল। রিমির একটা বোধ অভ্যাস আছে, বেশি খুশি হলে তার শরীর কাঁপে। যাই হোক, এটাই ছিল আমার জীবন কাহিনী। ভয়ানক ফ্ল্যাশব্যাক, যেখানে রিমির সাথে আমার নাটকীয়ভাবে বিয়ে হয়। যাক সে কথা, এবার গল্পে আসা যাক। অতীতের কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। হঠাৎ বুকের উপরে ভারী কিছু অনুভব করলাম। আমার কাছা ঘুম ভেঙে গেল। মিটমিট করে চোখ খুলে দেখি রিমি গোলবালিশ সরিয়ে আমার বুকের উপরে শোয়ার চেষ্টা করছে। আমি রিমিকে ধাক্কা দিয়ে আমার বুক থেকে সরিয়ে নিলাম। তারপর দাঁত কিরমির করে বললাম, তোকে না বলেছি আমার কাছে আসবি না? আমি তোর বুকে মাথা রেখে ঘুমাবো, আমাকে ঘুমাতে দে। জোর গলায় বলল রিমি। আর সাহস দেখে অবাক হলাম, বই কি কোন অধিকার খাটাচ্ছে আমার উপর। দমকের সুরে বললাম, মগের মুলুক পেয়েছিস নাকি? বলো, আমার কাছে আসার চেষ্টা করবি না। 100 বার যাবো। কি করবি তুই? মেরে বত্তা বানাবো, আমাকে রাগাস না। মার, যত খুশি মার, তবু আমি তোর কাছেই থাকবো। বলে রিমি আমার কাছে আরও চেপে এলো। আমি বিরক্তি নিয়ে বললাম, তুই এমন কেন বলতো? কেমন? একদম অসহ্য একটা মেয়ে। আগে তো এমন ছিলি না, তাহলে এখন কেন এমন করছিস? কারণ এখন তুই আমার স্বামী, তোর উপর আমার অধিকার আছে। বারবার স্বামী স্বামী করবি না, আমার ভালো লাগে না। আমি তোকে স্ত্রীর অধিকার দিইনি, আমার থেকে দূরে দূরে থাকবি। পারবো না। আচ্ছা, এসব ঝগড়াঝাটি এখন বাদ দে, চল ছাদে যাই। এখন ছাদে যাব? পাগল হয়ে গেছিস নাকি? এত রাতে ছাদে গিয়ে কি করব? দুজন পাশাপাশি বসে চাঁদের আলোয় গল্প করবো, জানিস এটা আমার অনেক দিনের ইচ্ছে। প্লিজ আমার ইচ্ছেটা পূরণ কর। আমি পারবো না, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। একদিন না ঘুমালে কিচ্ছু হবে না, চল আমার সাথে। কথাটা বলে রিমি আমার হাত টানতে টানতে বিছানার থেকে নামালো।
আমি যাব না, তবুও রিমি আমাকে জোর করে নিয়ে যাবে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, রিমি, আমার হাত ছাড়া আমার ভালো লাগছে না। ছাদে চল, ভালো লাগবে। না হলে আমার স্পেশাল আদরটি মন চাঙ্গা করে দিব। আমি ঠাস করে রিমির গালে চর মারলাম। এটাও আবার যেমন তেমন চর না, শরীরের শক্তি দিয়ে চর মেরেছি। কেন জানি রাগটাকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। মাঝরাতে রিমির অত্যাচার সহ্য হচ্ছিল না, রাগের মাথায় চর মেরেছি। এদিকে রিমি আমার হাতে চর খেয়ে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সেদিকে পাত্তা না দিয়ে কঠিন গলায় বললাম, সমস্যা কি তোর? বলেছিলাম না আমার উপরে অধিকার খাটাতে আসবি না? শুন, তোর সাথে বিয়েটা আমার একটা অ্যাক্সিডেন্ট। এটাও ভাবতে পারিস তোকে আমি দয়া করে বিয়ে করেছি। এই বিয়েটাকে এত সিরিয়াস হিসাবে নিবি না। আমি কোনদিন তোকে আমার বউ হিসাবে মানতে পারবো না। স্ত্রীর অধিকার তো দূরের কথা, আমার মনে শুধু একজনেরই বসবাস, এটা হলো আফিফা। তাই ভালো হবে আমার থেকে দূরে দূরে থাকবি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আমি থামলাম। রিমি এখনও আমার হাত ধরে আছে। আমি রিমির থেকে আমার হাতটা ছাড়িয়ে ফ্লোরে চাদর বিছানাতে লাগলাম ঘুমানোর জন্য। সোফায় ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু সোফার মধ্যে পার সমান গিফটের বক্স। বিয়েতে যতগুলো গিফট পেয়েছি সব সোফার উপরে রাখা। বাধ্য হয়ে ফ্লোরে ঘুমাতে হচ্ছে। এদিকে রিমিতকে চর মারাতে সে একটুও কাঁদেনি, কিন্তু সে আমার কথাগুলো শুনে ফুফি ফুফি কাঁদতে লাগলো। তারপর যখন আমি ফ্লোরে চাদর বিছালাম, তখন রিমির কান্নার বেগ আরও বেড়ে গেল। রিমি কাঁদতে কাঁদতে নাক টেনে বলল, তুই ফ্লোরে ঘুমাবি? তোর সাথে ঘুমালে আমাকে বিরক্ত করে মারবি। ঠিক আছে, আর বিরক্ত করবো না, প্লিজ বিছানায়। সব কিছুর জন্য সরি। না, আমি এখানেই ঠিক আছি, আর তোর কিছু করার থাকলে করে নে। বাবাকে ডাকলে ডাক, দেখি সে আমার কি করতে পারে। কথাটা বলে আমি ফ্লোরে শুয়ে পড়লাম। রিমিকে আর কিছু বলার সুযোগ দিলাম না। রিমি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানায় গিয়ে বসলো। আমি রিমির দিকে একবার তাকিয়ে উল্টো দিকে ঘিরে আজে বাজে কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমের দেশে হারিয়ে গেছি খেয়াল নেই। সকালবেলায় বুকের বাঁ পাশে ব্যথার কারণে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম ঘুমভাবে চোখ মিলে তাকাতেই 1000 ভোল্টের শট খেলাম। দেখি রিমি আমাকে আষ্টপৃষ্ঠে জড়িয়ে শুয়ে আছে। ওর শরীরে ব্লাউজ আর পেটিকোট ছাড়া কিছু নেই। আরও অবাক হলাম যখন দেখলাম আমার শরীরে কোনো কাপড় নেই, দু একটা শর্ট প্যান্ট পরে আছি। আমাদের দুজনের শরীর চাদর দিয়ে ঢাকা। আমার রিমির উপর প্রচণ্ড রাগ হলো। মেয়েটা লাজ লজ্জা বলে কিছুই নেই। কাল রাতে ওকে এত কথা শোনালাম, গায়ে হাতও তুললাম, এরপরও ওর শিক্ষা হলো না। আগের মতো এই শয়তান আছে। আমি রিমিকে আমার থেকে সরাতে যাব, হঠাৎ ওর গালের দিকে চোখ পড়ল। রিমির ডান গালটা কালচে হয়ে আছে, গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। কাল রাতে চরটা বেশ জোরেই মেরেছিলাম। এত জোরে চর মারাটা ঠিক হয়নি। আমার কেন জানি রিমির জন্য একটু কষ্ট হলো, দেখ সেটা কেন বুঝতে পারলাম না। আমি রিমির গালে আলতো করে হাত রাখলাম। রিমি করতে করতে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। ঘুমের ঘরে জড়ানো গলায় বলল, এত নড়াচড়া করছিস কেন? শান্তিতে ঘুমাতে দে না। আমি রিমির কথা শুনে মনে মনে বললাম, আমার ঘুম হারাম করে কি শান্তিতে না ঘুমাচ্ছে পেতনিটা। মাত্র একদিনে আমার জীবন নরক বানিয়ে ফেলেছে। জানি না ভবিষ্যতে আরও কি করবে। এসব ভাবতে ভাবতে মুখ থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রিমিকে ডাকতে গিয়েও থেমে গেলাম। রিমিকে ডাকলে হয়তোবা সকালবেলায় উল্টাপাল্টা কিছু একটা করে বসবে, আর সকাল সকাল রিমির সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা নেই। আমি কিছুক্ষণ চুপ থেকে রিমিকে আস্তে করে আমার বুক থেকে সরালাম। তারপর নিঃশব্দে লুঙ্গি পরে বাথরুমে গেলাম। বাথরুম থেকে লুঙ্গি ছেড়ে প্যান্ট পরবো, প্যান্টটা খুঁজে পাচ্ছি না। গতকাল যে প্যান্টটা পরেছিলাম সেটা রিমির মাথার কাছে পড়ে আছে। আমি প্যান্টটা রিমির মাথার কাছ থেকে আনতে গেলেই রিমি আচমকা আমার লুঙ্গি টেনে টান মারে। আমি টাল সামলাতে না পেরে রিমির উপরে পড়ে যাই। আমার মুখ রিমির বুকের উপরে সমাস্থিত হয়। রিমিও সুযোগ পেয়ে আমাকে বুকের মাঝে চেপে ধরে। রিমি আমার মাথার কাছে আলতো করে হাত এনে আমার বুকের কাছে টুপুস করে একটা কামড় মারে। তারপর পিস পিস করে ন্যাকামো গলায় বলে, ওগো আমার প্রাণের স্বামী, সকাল সকাল আমাকে ফেলে কোথায় যাওয়া হচ্ছে? আমি রিমির বুকের থেকে মাথা তুলে চোখ গরম করে তাকালাম। রিমি প্রেমাময় দৃষ্টিতে আমাকে দেখছে। আমি বিরক্ত গলায় বললাম, ছাড় আমাকে, কাজ আছে। সকাল সকাল আবার কিসের কাজ? ব্যায়াম করতে যাব। আমার সাথে ব্যায়াম কর না, আমাকে কোলে নিয়ে ওঠানামা কর, তাহলে তোর হাতের বল বাড়বে। চাইলে ওসব করতে পার। বিজ্ঞান বলে সকালবেলা বইয়ের সাথে ওসব করলে স্বাস্থ্য ভালো থাকে। তাছাড়া ওসব করলে একসাথে তোর সারা জীবনের ব্যায়ামও হয়ে যাবে, পাশাপাশি আমারও ব্যায়াম হবে। এক নিঃশ্বাসে এসব বলে
রিমি লজ্জামাখা হাসি দিল। ওসব দ্বারা কি বুঝিয়েছে তা বুঝতে বাকি নেই আমার। ওর এসব কথা শুনে আমার কান দিয়ে ধোঁয়া বার্নের মতো অবস্থা। কতটা লজ্জাহীন হলে একটা মানুষ এসব কথা বলে তা আমার ধারণার বাইরে। আমি নাক কুচকে বললাম, তুই আসলে একটা বেয়াদব মেয়ে, মুখে খালি বাজে কথা। ওই বাজে কথা বললাম? স্বামীর সাথে এইসব কথা বলা স্বাভাবিক। ফাজিল কোথাকার। আমি তাগাদা দিয়ে রিমির উপর থেকে উঠতে গেলাম। রিমি আবার আমার লুঙ্গি টেনে ধরলো। আমি রাগে গোছ গোছ করে বললাম, লুঙ্গি ছাড়, তোর লজ্জা না থাকলেও আমার লজ্জা আছে। তোর আবার কিসের লজ্জা? আমি তো গতকাল রাতে তোর সব দেখে ফেলেছি। জিনিসটা না খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। এবার আমি টাচকি খেলাম। কেমন বজ্জাত মেয়ে রে বাবা। চোখ কপালে তুলে বললাম, তুই জীবনও ভালো হবি না। আমার ভালো হবার দরকার নেই। বলে আবার লুঙ্গি ধরে হেঁচকা টান দিল। তাল সামলাতে না পেরে রিমির উপরে গিয়ে পড়লাম। তবে এবার রিমির বুকে নয়, আমার মুখ গিয়ে রিমির মুখের কাছে গিয়ে পড়ল। রিমি বেশি সময় নিল না, 1 সেকেন্ডেরও কম সময় নিয়ে রিমি ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল। মনটা জোর করে আমার সাথে অন্তরঙ্গ হতে চাইলো। আমিও কেন জানি হার মানলাম রিমির কাছে। হাজার হলো মেয়ে মানুষের ছোঁয়া তো অপেক্ষা করা কঠিন। একটু পর রিমি নিজে থেকে আমাকে ছেড়ে দিল। মুস্কি হেসে বলল, সকালের কোটা পূরণ হলো, ব্যায়াম করে এলে বাকিটা করব। আমি কিছু না বলে লুঙ্গি পাল্টে প্যান্ট পরলাম। তারপর রুম থেকে বের হতে যাব এমন সময় রিমি বলল, তাড়াতাড়ি বাড়ি ফিরে গোসল করে নিস। কাল রাতে আমাদের মাঝে যা হলো, গোসল করা ফরজ হয়ে গেছে। কাল রাতে আবার আমাদের মাঝে কি হয়েছে? যা দুষ্টু, ওসব কথা মুখে বলা যায়? আমার লজ্জা করে না বুঝি? আমি রিমির কথা গায়ে মাখলাম না। ওর এইসব আজেবাজে কথা শোনার সময় নেই। এমনিতে মাথায় হাজারটা চিন্তা। বাড়িতে আমি ছাড়া আর হয়তো কেউ ঘুমের থেকে ওঠেনি। অবশ্যই বিয়ে উপলক্ষে এই কদিন কারোই ভালোভাবে ঘুম হয়নি, তাই সবাই বেঘরে ঘুমাচ্ছে। জায়গার অভাবে অনেক আত্মীয় স্বজন ফ্লোরেই ঘুমিয়ে পড়েছে। আমি কাউকে না জানিয়ে চুপি চুপি বাইর থেকে বের হয়ে গেলাম, যাতে রিমির থেকে দূরে থাকা যায়। ওর সাথে থাকলে হয়তো আমি দম বন্ধ হয়ে মারা যাব, নয়তো পাগল হয়ে যাব। তাছাড়া আফিফার সাথে একবার দেখা করতে হবে। মনটা ভীষণ খারাপ। আফিফার সাথে কিছুক্ষণ সময় কাটালে হয়তো মনটা ভালো হবে। আমি 7-5 না ভেবে আফিয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল সকাল কোনো রিক্সার দেখা পাচ্ছিলাম না, তাই হেঁটে যেতে লাগলাম। প্রায় ঘন্টাখানেক সময় লাগলো আফিফাদের বাড়ি পৌঁছাতে। 2 থেকে 3 বার কলিং বেল চাপার পরে খালামণি দরজা খুলল। আমাকে দেখা মাত্র খালামণির মুখের নস্কা পাল্টে গেল। মুখখানা পোড়া ভাতের মতো বানিয়ে আমার দিকে গম্ভীর গলায় বলল। আমি সেদিকে ব্রুটকেট না দিয়ে হাসি মুখে বললাম, কেমন আছো খালামণি? আমার কথার প্রতি উত্তরে খালামণি কিছুই বলল না। আমিও খালামণির জবাবের আশা না করে আবারও বললাম, আফিফা কোথায় খালামণি? আফিফাকে কি দরকার? তুই ওর জীবনটা তো শেষ করে দিয়েছিস, তাহলে এখন আবার ওর কাছে এসেছিস কেন? আমি খালামণির কথাবার্তার আগামাথা কিছুই বুঝলাম না, শুধু চোখ মুখ এক করে তাকিয়ে রইলাম। খালামণি আবার বলল, কি ভাবছিস আমি কিছু জানি না? আফিফা আমাকে গতকাল রাতে সব বলেছে। আরে তুই যদি আফিফাকে ভালোই বাসিস তাহলে রিদিকে বিয়ে করলি কেন? আমি রিমিকে বিয়ে করতে চাইনি খালামণি, সবাই আমাকে জোর করে বিয়ে দিয়েছে। জোর করে বিয়ে দিয়েছে মানে কি? তুই ছোট বাচ্চা নাকি তোকে জোর করে বিয়ে দেবে? তাছাড়া তোকে যখন জোর করে বিয়ে দিছিল আমাকে জানাসনি কেন? তারপর দেখতাম কিভাবে তোর বিয়ে দেয়। শুধু শুধু আমার মেয়ের জীবনটা নষ্ট করলি কেন? জানিস কাল সারা রাত আফিফা কেঁদেছে। মেয়েটা তোকে এত ভালোবাসে আর তুই ওকে কাঁদালি। খালামণি তুমি আমাকে ভুল বুঝছো না। আসলে সব কিছু এতটাই দ্রুত ঘটে গেল যে আমার হাতে কিছুই করার ছিল না। থাক, শাক দিয়ে মাছ ডাকতে হবে না। তুই এখান থেকে চলে যা। বিয়ে যখন করেই ফেলছিস তাহলে আফিফকে বলে সংসার কর। আফিফাকে আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি। প্লিজ আফিফার সাথে একবার দেখা করতে দাও। আমি কান্না সুরে বললাম। আমার কথা শুনে খালামণি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর নরম গলায় বলল, ঠিক আছে যা। আমি আর কিছু না বলে আফিফার ঘরে গেলাম। আফিফা এখনো ঘুম থেকে ওঠেনি। আমি আফিফার মাথার কাছে গিয়ে বসলাম। মাথায় আলতো করে হাত রাখতে ঘুম ভেঙে গেল। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল সে। চটপট করে শোয়া থেকে উঠে বসলো, রাগী গলায় বলল, এত সকালে তুমি এখানে কি করছো? তোমাকে দেখতে এসেছি। কপালে আলতো করে চুমু দিলাম। আমার ছয় আফিফা খুশি হওয়ার বদলে উল্টারও রেগে গেল। মুখটা ছোট বানিয়ে বিরক্ত কণ্ঠে বলল, মজা করছো আমার সাথে? কাল বিয়ে করে এখন আমাকে ভালোবাসা দেখানো হচ্ছে?
কেন, বাসর রাতে রিমি আদর করেনি? এসব কি বলছো? আরে আমি কাল রাতে রিমির সাথে কিছুই করিনি। থাক, আর মিথ্যা বলতে হবে না। আমি কচি খুকি না যে তোমার মিষ্টি মিষ্টি কথাই সব ভুলে যাব। কথাটা বলে আফিফা ছোট বাচ্চার মতো গাল ফুলিয়ে বসে রইল। আমি সামান্য হাসলাম। বুঝতে পারলাম আফিফা আমার উপর রাগ করে কথাগুলো বলেছে। আমি আফিফাকে টেনে আমার বুকের মাঝে নিলাম, কপালে গভীর চুমু দিয়ে বললাম, আরে পাগলি মেয়ে, আমি শুধু তোমারই আছি। আমার বাসর হলে সেটা তোমার সাথেই হবে। আফিফা কোনো কথা না বলে চুপটি করে আমার বুকের মাঝে শুয়ে রইল। 2 মিনিট পর কচ্ছপের মতো মাথা বের করে শান্ত গলায় বলল, সত্যি তুমি রিমির সাথে কিছু করেননি তো? কিচ্ছু করিনি, তোমার কসম। আমার কথা শুনে আফিফার মুখে মিষ্টি হাসির আবার ছড়িয়ে গেল। সকালে রোদের আলো আফিফার মুখে এসে পড়ছে, যার ফলে আফিফার হাসিটাকে আরো ভালো লাগছে। একদম হৃদয় ঘায়েল করা হাসি। আমি অপলক নয়নে আফিফার হাসি দেখতে লাগলাম। হঠাৎ খালামণি ঘরে প্রবেশ করলো। আমি তড়িঘড়ি করে আফিফাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালাম। খালামণি আমার সামনে এসে গম্ভীর গলায় বলল, তুই কি সত্যিই আফিফাকে ভালোবাসিস? খালামণি, অনেক ভালোবাসি, নিজের চেয়েও বেশি। আফিফাকে বিয়ে করতে চাস? যদি তুমি রাজি থাকো। ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা পূরণ করতে পারলেই আফিফার সাথে তোর বিয়ে দেব। খালামণির কথা শুনে আমার মনে লাড্ডু ফুটে উঠল। ভাবিনি খালামণি এত সহজে রাজি হয়ে যাবে। আমি তাকাতে দিয়ে বললাম, কি সত্য বলো? আমি তোমার সব সত্য মানতে রাজি আছি। রিমিকে ডিভোর্স দিতে হবে। কি? রিমিকে ডিভোর্স দিতে হবে? চমকে উঠলাম আমি। খালামণি এত কঠিন সত্য দিবে মানতে পারিনি আমি। চোখ কপালে তুলে ফেল ফেল করে তাকিয়ে রইলাম। খালামণি তার পান খাওয়া দাঁত দিয়ে হাসি মুখে বলল, ডিভোর্স দিতে হবে। তুই কি ভাবলি আমার মেয়ে সতীনের ঘর করবে? শুন, আমার মেয়ে এতটাও ফেয়ার না, শুধু তোকে ভালোবাসে বলেই এত কিছুর পরও আমি বিয়েতে রাজি হচ্ছি। আমি তোকে 3 মাস সময় দিলাম। এই 3 মাসে তুই কি করবি আমি জানি না, কিন্তু রিমির সাথে ডিভোর্সটা যেন হয়। না হলে 4th মাসে আফিফার বিয়ে অন্য জায়গায় দিয়ে দেব। তখন আফিফার ছেলে মেয়ের মামা হওয়ার জন্য তৈরি। এক নাগারে কথাগুলো বলে খালামণি চলে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঠপ করে বসে পড়লাম। খালামণি আমাকে এই কি সত্য দিয়ে গেল, আমি এই সত্য পূরণ করব কি করে? রিমির কাছে ডিভোর্স চালে তো বাড়ির লোকজন আমাকে মেরে ফেলবে। ডিভোর্স না হলে আফিফার সাথে আমার বিয়ে হবে না। আমি এখন কি করব বুঝতে পারছি না। মাথায় হাত দিয়ে চুপচাপ বসে রইলাম। এমন সময় আফিফা আমার কাঁধে হাত রাখলো। আমার মাথায় আলতোভাবে হাত বুলিয়ে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তোমার পাশে আছি। তুমি শুধু রিমিকে তাড়াতাড়ি ডিভোর্স দাও। আমি কিছু বললাম না। আসলে পরিস্থিতি এমনভাবে দাঁড়িয়েছে যে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আমার চুপচাকা দেখে আফিফা আবার বলল, রিমিকে ডিভোর্স দিতে পারবে তো? চেষ্টা করব। চেষ্টা না, তোমাকে পারতেই হবে, না হলে আমাকে হারাবে। খবরদার এমন কথা মুখে আনবে না। যেভাবে হোক আমি রিমিকে ডিভোর্স দিব। কথাটা বলে আমি চলে আসতে লাগলাম। পিছন থেকে আফিফা আমাকে ডাক দিল। কোথায় যাচ্ছ? একটু কাজ আছে, যেতে হবে। কিছু খেয়ে যাও, দেখে তো মনে হচ্ছে সকালে কিছুই খাওনি। খিদে নেই বলেই আমি আফিফাদের বাড়ি থেকে চলে আসলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর চিন্তা করছি এখন কি করব। ভাবলাম বন্ধুদের সাথে একবার দেখা করে আসি। এই বিপদের সময় একমাত্র তারাই আমাকে সাহায্য করতে পারবে। আমি হাঁটতে হাঁটতে বিলের ধারে গেলাম। ঘড়িতে প্রায় তখন 10টা বাজে। আমার সব বন্ধুরা বিলের ধারে বসে আড্ডা দিচ্ছে। সবাই কী নিয়ে যেন গল্প করছে আর হাসাহাসি করছে। আমি তাদের কাছে এগিয়ে গেলাম। আমাকে দেখা মাত্র তারা সবাই চুপ হয়ে গেল। আমি শামীমের পাশে বসতে বসতে বললাম, ব্যাপার কী রে, কী নিয়ে এত হাসাহাসি করছিলি? আমার কথার উত্তর না দিয়ে শামীম আমার পেটে গুঁতো দিয়ে বলল, আমাদের কথা বাদ দে, তোর খবর বল। সিংহ এত জলদি গুহা থেকে বেরিয়ে এলো যে? আমরা তো ভেবেছিলাম আগামী 10 দিন তোর কোনো দেখা সাক্ষাৎ পাবো না। কেন? আরে তুই বিয়ে করেছিস তাই ভেবেছিলাম সারাদিন বউয়ের আঁচল ধরে বসে থাকবি, বউয়ের সাথে রোমান্স করবি, আরও কত কি। কিন্তু তুই এসব না করে আমাদের কাছে এসেছিস। দরকার আছে তাই এসেছি, আর এসব ফালতু আলাপ বন্ধ করত, আমার ভালো লাগছে না। কেন, কি হয়েছে? অনেক কিছু, দাঁড়া বলছি। আগে একটা সিগারেট দে তো, মাথাটা খুব ব্যথা করছে। কাল সারা রাত একটু ঘুম হয়নি। সারা রাত বিড়াল মারলে ঘুম হবে কেমনে? কি বললি তোরা? কি বলবো, কিছু না।
আমি আর কিছু না বলে সিগারেট ধরাতে লাগলাম। সিগারেট টানে আকাশের দিকে ধরা উড়িয়ে বন্ধুরা আমার দিকে তাকিয়ে রইল। এভাবে কিছুক্ষণ নীরবতার পর নাইম বলল, শাহিন, তোর কি কোনোরকম মন খারাপ? হুম। কিসের জন্য মন খারাপ? রিমি কি তোকে কাল রাতে বিড়াল মারতে দেয়নি? আমি নাইমের কথা শুনে রাগের চোখে ওর দিকে তাকালাম। নাইম শয়তানি একটা হাসি দিল। ওর সাথে বাকি বন্ধুরাও তাল মিলালো। নাইম আমার হাতে চিমটি কেটে দুষ্ট হাসি দিয়ে বলল, দোস্ত, কাল রাতে কতক্ষণ বিড়াল মেরেছিস? ফাজলামি হচ্ছে আমার সাথে। দেখ, মন মেজাজ কিন্তু ভালো নেই, বিরক্ত করিস না। কেন রে, কি হয়েছে? রিমি কি আদর করতে দেয়নি নাকি? দূর, তখন থেকে এক কথায় আটকে আছিস। শোন, রিমির সাথে আমার কিছুই হয়নি। আমরা কাল আলাদা বিছানায় ঘুমিয়েছি। কি বলিস, কিছুই হয়নি? না, কেন? কারণ রিমিকে বউ হিসাবে মানা আমার পক্ষে সম্ভব না। আমি আফিফাকে ভালোবাসি। আরিফাকে ভালোবাসিস? কোন আরিফা? তোর খালাতো বোন? হুম। তুই যে আরিফাকে ভালোবাসিস কখনো তো বলিসনি। আরে আফিফাদের সাথে আমাদের সম্পর্ক ভালো না, তাই কাউকে কিছু বলিনি। বুঝলাম। তোরা আমাকে একটা হেল্প করতে পারবি? কি হেল্প? আমি রিমির সাথে থাকতে চাই না। তোরা তো জানিস আমাদের বিয়েটা জোরপূর্বক দেওয়া হয়েছে। আমি রিমির সাথে থাকতে চাই না। তোরা তো জানিস আমাদের বিয়েটা জোর করে দেওয়া হয়েছে। তাছাড়া আমি আফিফাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। তাই তোরা কিছু একটা করে আমার আর রিমির ডিভোর্সের ব্যবস্থা করতেই তাহলে খুব উপকার হতো। আমার কথা শুনে সবাই চোখ বড় বড় করে তাকালো। প্রচণ্ড অবাক হয়েছে সবাই। অবাক হওয়ারই কথা। গতকাল বিয়ে করে আজকে ডিভোর্সের কথা বললে যে কেউ অবাক হবে। আমার বন্ধু শামীম আমার মাথায় চাটা মেরে বলল, শালা পাগল হয়ে গেছিস নাকি? মাথা ঠিক আছে তোর? আমি ঠিকই বলছি, প্লিজ আমার এই উপকারটুকু কর। প্রশ্নই আসে না। দেখ শাহিন, আগে যা হয়েছে সব ভুলে যা। রিমির সাথে সংসার কর। রিমি খুব ভালো মেয়ে, তোকে সুখে রাখবে। আমি তো বললাম রিমির সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। তারপরও কেন এসে বলছিস? প্লিজ জ্ঞান দিবি না। তোরা আমাকে হেল্প করবি কি না সেটা বল। সরি, পারবো না। কেন করবি না? তোরা তো আমার বন্ধু। আর একটা বন্ধু হয়ে আরেকটা বন্ধুকে হেল্প করবি না? না, করবো না। তোকে হেল্প করতে গিয়ে রিমিকে কষ্ট দিতে পারবো না। তোর সাথে বিয়ে হওয়ায় রিমি অনেক খুশি হয়েছে। এখন তোদের ডিভোর্স হলে রিমি খুব কষ্ট পাবে, আর আমরা চাই না রিমি কষ্ট পাক। আজব তো, রিমির কষ্ট তোদের চোখে পড়ছে আর আমার কষ্ট পড়ছে না। মাত্র একদিন হয়েছে রিমির সাথে বিয়ে হয়েছে, তাতে আমার অবস্থা দেখ, পুরো পাগল হয়ে গেছি আমি। কাল রাতে আমার উপরে ঝড় বয়ে গেছে, মুখ বুজে রিমির অত্যাচার সহ্য করেছি। সেসব তোদের চোখে পড়বে না। তোরা আছিস রিমির কষ্ট নিয়ে। হুট করে রিমির প্রতি এত দরদ উতলে পড়ছে কেন? কারণ রিমি আমাদের বোন। মায়ের পেটের বোন না হলেও আমরা সবাই তাকে বোন মানি। তুই আমাদের জন্য কিছু না করলেও রিমি আমাদের জন্য অনেক কিছু করেছে। কিছুদিন আগে যখন আমি বৃষ্টিকে নিয়ে পালিয়ে এলাম, বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিল। তোর কাছে হেল্প চাইলে ভয়ে তুই মুখ ফিরে নিলি, কিন্তু রিমিকে বলার পর সে আমাকে তার মামা বাড়িতে থাকতে দিল। রিমির মামার কোম্পানিতে পার্ট টাইমের একটা জবেরও ব্যবস্থা করে দিল। এখন আমি আর বৃষ্টি অনেক সুখে আছি। এসব শুধু রিমির জন্যই হয়েছে। নাইম এক নিঃশ্বাসে কথাগুলো বলল। তার কথা বলা শেষ হতেই শামীম বলা শুরু করলো, হ্যাঁ রে, ঠিক বলেছিস। রিমির কাছে যখনই আমরা হেল্প চেয়েছি তখনই সে হেল্প করেছে। রিমিকে কষ্ট দেওয়া ঠিক হবে না। আর শাহিন, রিমির মতো মেয়েকে বউ হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তোর জায়গায় থাকলে রিমিকে মাথায় তুলে রাখতাম। আমি বন্ধুদের এসব কথা শুনে অবাক হয়ে গেলাম। এরা সবাই দেখছি রিমির পাগলা ভক্ত। এদের কাছে এত সহজে হেল্প পাওয়া যাবে না। আমি শামীমকে কিছু বলতে যাব, হঠাৎ করে নাইমের ফোন বেজে উঠল। নাইম ফোন রিসিভ করে হ্যাঁ করতে লাগলো। ফোনের ওপাশ থেকে কি বলছে শোনা যাচ্ছে না। একটু পরে ফোনটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধর, কথা বল। কে ফোন করেছে? নিজেই দেখে নে, আজ তোর কপালে শনি আছে। আমি ফোনটা কানে নিতেই বিপরীত পাশ থেকে রিমির কঠিন কণ্ঠ কানে এলো। কান জনজন করে উঠল আমার। তার সুরলা কণ্ঠ হঠাৎ তিতার মতো হয়ে গেল। আমি কিছু বলার আগে আবার রিমির কঠিন কণ্ঠ কানে এলো। রিমি এবার আরো উঁচু গলায় বলল, এই কুত্তা, কোথায় তুই? বিরক্তির ঠেলায় আমার কপাল কুঁচকে গেল। এই মেয়েটা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না? বাড়িতে তো বিরক্ত করেই, আবার বাইরে এলো জ্বালিয়ে মারে। আমি দীর্ঘশ্বাস ফেলে বিরাস গলায় বললাম, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, কিছু বলা থাকলে তাড়াতাড়ি বল। তোকে না বললাম জলদি বাড়ি ফিরবি, তা না করে ওই গাধাগুলোর সাথে কি করছিস? হ্যাঁ, আমার বুঝি তোকে নিয়ে টেনশন হয় না? কিসের টেনশন রে? আমি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে নিয়ে টেনশন করতে হবে? ছোট বাচ্চাই তো তুই, আমার গুলমুল পিচ্ছি পর। ধুর, ফালতু কথা বন্ধ করত। আমার রাগ হচ্ছে খুব। কিন্তু আমার খুব ভালো লাগছে। আর তোকে সকাল থেকে এতবার ফোন দিচ্ছি, ধরছিস না কেন? ফোন সাইলেন্ট করা, টের পাইনি। আর কিছু বলার আছে? তাড়াতাড়ি বাড়িতে আয়। সকালে তো কিছু না খেয়ে বেরিয়ে পড়েছিস।
এখন তো প্রায় দুপুর হয়ে এলো, তাড়াতাড়ি বাড়ি আয়, আমি তোর জন্য খাবার নিয়ে বসে আছি। আমি কি তোকে খাবার নিয়ে বসে থাকতে বলেছি? না। তাহলে খাবার নিয়ে বসে আছিস কেন? এটা তো নতুন কিছু না, এর আগেও তো আমি তোর জন্য খাবার নিয়ে অপেক্ষা করেছি, তোকে নিজে হাতে খাইয়েছি। আগের কথা ভুলে যা, এখন থেকে তুই আর আমি আলাদা। আর প্লিজ এইসব ন্যাকামি বন্ধ কর। এসব দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। এইসব তোর জন্য ন্যাকামি মনে হচ্ছে? আমি ভালোবেসে তোর জন্য খাবার নিয়ে বসে আছি আর তুই বলছিস আমি ন্যাকামি করছি? তাই না তো কি? তোর ভালোবাসা আমার কাছে সস্তা ন্যাকামি ছাড়া কিছু না। আজ আমার ভালোবাসাকে তোর কাছে ন্যাকামি মনে হচ্ছে, তাই না? দেখিস একদিন আমার সব সস্তার ন্যাকামির জন্যই তুই কাঁদবি। আমি কাঁদবো? হাউ ফানি। শোন, তুই মরে গেলেও তোর জন্য আমার একটা ফোঁটা চোখের পানিও পড়বে না। কথাটা বলে আমি থেমে গেলাম। রাগের মাথায় আমি এটা কি বলে ফেললাম। কথাটা বলা আমার ঠিক হয়নি, আবার এগুলোর জন্য সরিও বলতে পারছি না। এদিকে আমার কথা শুনে রিমি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো, ভাঙা গলায় বলল, আমি মরলেও তুই খুব খুশি হবি, তাই না? কথাটা বলতে একবার তোর মুখে বাঁধলো না? আমি ফোন কানে ধরে চুপ করে রইলাম। রিমির কথার প্রতি উত্তরে কিছুই বললাম না। রিমি আবার বলল, কথা বলছিস না কেন? তুই এত পাশান কেন? হ্যাঁ, আমি এমনই, এখন ফোন রাখ। রাখবো না। আগে বল তুই কখন বাড়ি ফিরবি? যাবো না বাড়ি, কিছু করার থাকলে করে নে। আর হ্যাঁ, খবরদার ফোন দিবি না, নইলে ফোনের ভিতরে ঢুকে ফিটাবো। তারপর আমি ফোনটা কেটে দিলাম। তারপর নাইমকে ফোনটা দেওয়ার জন্য তাকাতেই দেখলাম নাইম সহ সবাই আমার দিকে রাগের লুপ নিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে সবাই আমাকে কাঁচা চিবিয়ে খাবে। আমি লম্বা ডুব দিলাম, তারপরে মিনমিনিয়ে সুরে বললাম, কি ব্যাপার, তোরা আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? তুই রিমির সাথে এভাবে কথা বললি কেন? আমার ইচ্ছা, তোদের এত সমস্যা কিসের? দেখ সাইন, তোকে আমরা শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, রিমির সাথে একদম খারাপ ব্যবহার করবি না। 100 বার করব। আমার বউয়ের সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করব। তোরা আমাদের মাঝে নাক গলানোর কে রে? তোদের এত জ্বলছে কেন? আমাদের কেন জ্বলছে সেটা তুই ভালো করেই জানিস, তাই খবরদার রিমির সাথে খারাপ ব্যবহার করবি না। রিমি আমাদের বোন, ওকে কষ্ট দিলে পরিমাণ ভালো হবে না, বলে দিলাম। নাইমের কথা শেষ হইতেই বাকি বন্ধুরা তার কথায় সায় দিল। আমার একটু খারাপ লাগলো অবশ্যই। একটা মেয়ের জন্য বন্ধুরা আমাকে রীতিমতো অপমান করছে। বন্ধু মহলে আমি হচ্ছি সবার লিডার। আমি যা সিদ্ধান্ত নিই সবাই তাই সিদ্ধান্ত নেয়, অথচ আজ সবাই আমার বিরুদ্ধে। আমি মুখ বার করে বললাম, পরিণাম ভালো হবে না মানে কি? কি করবি তোরা? আমাকে মারবি? দরকার হলে তাই করব। তাই নাকি? টাচ করে দেখা খালি। শোন, এসব বাইগুড়ি অন্য কাকে গিয়ে দেখা। আমি তোদের ভয় পাই না। আর রইল বাকি রিমির কথা, আমি তোদের বোনের এমন অবস্থা করব যে সে কেঁদে তুল পাবে না। কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলবো। দেখি তোরা কি করতে পারিস। আমার কথা শুনে সবাই কিছুক্ষণ আমার দিকে একভাবে তাকিয়ে রইল। তারপর সবাই আমার উপরে ঝাঁপিয়ে পড়ল, যে যেভাবে পাচ্ছে আমাকে মারছে। আমি একা ওদের সাথে পেরে উঠলাম না। আমাকে কয়েকটা কিলমুশি মারার পর পরিস্থিতি স্বাভাবিক হলো। মার খেয়ে আমি কিছুক্ষণ জিম মেরে বসে রইলাম। যদিও সবাই আমাকে আস্তে আস্তে মেরেছে, তবু কেন জানে ওদের উপরে রাগ উঠল। আমি গম্ভীর গলায় সবার উদ্দেশ্যে বললাম, সামান্য একটা মেয়ের জন্য তোরা আমাকে মারলি? আমার চেয়ে রিমি তোদের কাছে বড় হয়ে গেল, এই তোদের বন্ধুত্ব? দেখ সাইন, এই বিষয়টাকে অন্যভাবে নিস না। রিমির জায়গায় অন্য কোনো মেয়ে হলেও আমরা কিছুই বলতাম না। আসলে রিমির ব্যাপারটা আমরা সবাই খুব সেন্সিটিভ, ওর সাথে আমাদের অনেক সেন্টিমেন্ট জুড়ে আছে, তাই আমরা চাই না রিমির কোনো কষ্ট পাক। এসব কথা শোনার আমার কোনো টাইম নেই। রিমি হয়তো তোদেরকে বশীকরণ করেছে, তাই ওর নামে গুণকীর্তন গাচ্ছিস। আমি তোদের মতো না। আমাকে শুধু এটা বল, রিমির সাথে ডিভোর্সের ব্যাপারে তোরা আমাকে হেল্প করবি কি না? আমরা আগেও বলেছি, এখনও বলছি, এই ব্যাপারে আমরা কোনো হেল্প করতে পারবো না। এটাই তোদের শেষ কথা? হুম। ঠিক আছে, লাগবে না তোদের হেল্প। আমি যাই একা করার করে নেব। কথাটা বলে আমি রাগে উঠে দাঁড়ালাম। কাদের বুঝতে দিলাম না আমি রেগে আছি। চলে যাব। পিছন থেকে শামীম বলল, শাহিন, তুই অনেক বুদ্ধিমান একটা ছেলে, কিন্তু রিমিকে ডিভোর্স দিয়ে মূর্খতার পরিচয় দিস না। সারা জীবন আফসোস করতে হবে তোকে। তোদের না ভাবলেও চলবে, সেটা আমি বুঝে নেব। আরেকটা কথা, আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। তোদের মতো বন্ধু আমার দরকার নেই। গুড বাই বলে আমি আর সেখানে দাঁড়ালাম না, সেখান থেকে চলে আসলাম। ওখান থেকে ওরা আমাকে অনেক ডাকলো, আমি শুনো না শোনার বান করলাম। যারা বন্ধুর বিপদে পাশে দাঁড়ায় না তাদের সাথে যাই হোক আর বন্ধুত্ব রাখা যায় না। মনে মনে সবাইকে গালি দিতে দিতে বাজারের ভিতরে ঢুকলাম। ঘড়িতে তাকিয়ে দেখলাম 1টা বেজে আসছে। আমি এদিকে সেদিকে ঘোরাফেরার পর দুপুরের খাবারটা খেয়ে নিলাম। তারপর কয়েকটা বন্ধুর সাথে দেখা করলাম, তারাও আমাকে কোনো হেল্প করলো না। আসলে তারা কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছে না।
তাছাড়া বিয়ের পরের দিনই ডিভোর্স পাওয়াটা অনেক কঠিন ব্যাপার। তাহলে তো আর সব কিছু হবে না, অনেক পার্মানেন্টের ব্যাপার আছে। আমিও হাল ছাড়লাম না, যেভাবে হোক আমি ডিভোর্স চাই। আমি সারাদিন এদিক সেদিক করে কাটিয়ে ঘুরিয়ে দিলাম। এর মধ্যে রিমি আমাকে অনেকবারই ফোন করেছিল, হাজারটা মেসেজ করেছে, কিন্তু আমি এড়িয়ে গেছি। কথা মনে পড়লে আমার মেসেজ বিগড়ে যায়। যাই হোক, আমি রাতের খাবারটা হোটেলে সেরে 11টার দিকে বাড়িতে ফিরলাম। কলিং বেল বাজানোর সাথে সাথে রিমি দরজা খুলে দিল। মনে হয় দরজার পাশে দাঁড়িয়েছিল। আমি 7-5 না ভেবে ভিতরে ঢুকবো এমন সময় আর চোখে রিমির দিকে তাকালাম। সাথে সাথে থমকে দাঁড়ালাম আমি। রিমির হাতে একটা জাটাটা কাঁধের উপরে ঝুলিয়ে রেখে জ্বরের বেগে আমার কাছে ছুটে আসলো। বুঝলাম আজ আমার অবস্থা শেষ। আমি কিছু বলার আগেই রিমি কঠিন গলায় বলে উঠল, সারাদিন কোথায় ছিলি? হ্যাঁ, সেই সকাল থেকে তোর পথ চেয়ে বসে আছি, কিন্তু তোর খবর নেই। তোকে কতবার ফোন দিয়েছি সেই হিসাব নেই, কোথাও ফোন ধরিসনি কেন? আমি রিমিকে আমার থেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু রিমি আমার শার্টের চলারকে এমনভাবে চেপে ধরেছে যে আমার কলার ছিঁড়ে যাবে, তবুও আমাকে ছাড়বে না। রাগ একেবারে রিমির নাকের ডগায় উঠে এসেছে। আমি মিনমিনি সরে বললাম, মানে ফোন সাইলেন্ট ছিল, তাছাড়া আমি ব্যস্ত ছিলাম তাই ফোন ধরতে পারিনি। এসব মহৎ কাজ করছিলি যে এত ব্যস্ত? সবসময় যদি ফোন সাইলেন্ট করে রাখিস তাহলে ফোন ব্যবহার করিস কেন? সেটা আমার ব্যাপার, তুই আমাকে ছাড়। ছাড়বো না। আগে বল, সারাদিন কোথায় ছিলি? আপিপার সাথে ছিলাম, ওকে নিয়ে ডেটিংয়ে গিয়েছিলাম। হয়েছে এবার? শান্তি পেয়েছিস? আমার কথা শুনে রেমি চোখ কপালে তুলে আমার দিকে তাকালো। আমি আর কিছু বললাম না। আমার শার্টের কলার ছাড়িয়ে পাশ কেটে চলে যেতে যাব, রিমি আবার আমার পথ আটকে দাঁড়ালো। নাক মুচকুচকে রাগী গলায় বলল, কুত্তা, ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে ডেটিংয়ে যেতে তো লজ্জা করে না? না করে না, কাল থেকে আরো বেশি আপিফার কাছে যাব। কুত্তা, অফিফার কাছে গেলে না আমি তোকে কাচ্চা চিবিয়ে খাবো। যা ইচ্ছা করিস। কথাটা বলে আমি রিমির পাশ থেকে চলে আসলাম। ঘরে এসে ফ্রেশ হলাম, তারপর নিচে বিছানায় পাততে থাকলাম। সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরির কারণে আমি খুব ক্লান্ত। লম্বা একটা ঘুম দিতে হবে। আমি শুতে যাব এমন সময় রিমি ঘরে ঢুকলো। হাতে বিরিয়ানির প্লেট, গরম ভাপ উঠছে বিরিয়ানির থেকে। রিমি খাবার প্লেটটা টেবিলের উপর রেখে আমার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ আমার পাশে দাঁড়িয়ে থেকে হুঙ্কার দিয়ে বলল, আজকেও ফ্লোরে ঘুমাবে? হুম। দেখ শাহিন, প্রতিদিন আমি তোর এসব নাটক সহ্য করবো না। কাল তোর জেদের কারণে আমি মেনে নিয়েছিলাম, বাট আজ হাজার চেষ্টা করলেও তুই ফ্লোরে ঘুমাতে পারবি না। আমি কোথায় ঘুমাবো সেটা আমার ইচ্ছা, তুই বাধা দেওয়ার কে? আমি কে মানে? আমি তোর বউ, আর বউকে রেখে তুই ফ্লোরে ঘুমাবি কেন? কারণ তোর চরিত্রে ঠিক নেই। তোকে কালকে এতবার করে বললাম যে আমার কাছে আসবি না। সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি তুই আমাকে জড়িয়ে ধরে আছিস, আর সবচেয়ে বড় কথা আমাদের দুজনের শরীরে কাপড় ছিল না। এসব করার মানে কি? হ্যাঁ, তুই কি ভেবেছিস তুই এসব করলে আমি তোকে মেনে নিব? জীবনও না। আগে নিজের চরিত্র ঠিক কর। খবরদার শাহিন, আমার চরিত্র নিয়ে কথা বলবি না। আমার চরিত্র তোর চেয়ে হাজার গুণে ভালো আছে। আমি তোর মতো ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করি না। দেখ রিমি, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মুখ সামলে কথা বল। এখন গায়ে লাগছে কেন? আসলে উচিত কথা বললে না সবারই গায়ে লাগে। রিমির এসব খোঁচা মারা কথা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছি না। শুধু রাগে ফুঁসতে লাগলাম। রিমি আর কিছু না বলে বিছানা ঠিক করতে লাগলো। রিমি বিছানা ঠিক করতে করতে হঠাৎ একটা বালিশ আমার দিকে ছুঁড়ে মারলো। বালিশটা আমার মাথায় এসে লাগলো। আমি রাগে গদলে উঠলাম। মাঝরাতে আমার সাথে ফাজলামি শুরু করেছে রিমি। আমি কিছু বললাম না, মাঝরাতে ঝামেলা করার ইচ্ছা নেই। আমি জানি রিমিক সুযোগ খুঁজছে ঝগড়া করার জন্য, তাই বিছানার একটা বালিশকে কিল ঘুষি মারতে মারতে বলল, একটা মানুষ এতটা খারাপ হয় কি করে? ঘরে আমার মতো একটা সুন্দরী বউ রেখে ওই পিতনিটার কাছে পড়ে থাকে। ইচ্ছে করছে না এই গাধাটাকে খুন করে ফেলি, খালি আমাকে কষ্ট দেয়। বুঝলাম রিমি আমাকে এসব ইঙ্গিত করে বলছে। আমি কোনো উত্তর দিলাম না, মুখ ঘুরিয়ে ফ্লোরে শুয়ে রইলাম। রিমি আবারও বলতে লাগলো, ওই পিতনিটার মাঝে এমন কি আছে শুনি যা আমার মাঝে নেই? আমি ওর থেকে হাজার গুণের সুন্দরী। আমার বোকা স্বামীটা আমার কথারই বুঝলো না। শেষের কথাটা একদম আমার কানের কাছে এসে বলল। আমি ঘাবড়ে গেলাম কিছুটা। শোয়ার থেকে উঠে চোখ গরম করে বললাম, মাঝরাতে এসব কি শুরু করেছিস? হ্যাঁ, আর বালিশটাকে হুদাও মারছিস কেন? তোকে তো আর মারতে পারবো না, হাজার হলেও তুই আমার স্বামী। তোর গায়ে হাত তুললে আল্লাহ পাক সহ্য করবেন না, তাই বেচারা বালিশ কি মারছে। সমস্যা নেই, আমাকে মারতে পারিস। তোর এইসব চ্যাটাং কথার থেকে আমাকে মারলে আরো ভালো। কথা নয় যেন এক একটা জুতার বাড়ি। আমার কথা শুনে রিমি একটু শান্ত হলো, আমার কাছে এসে বসলো, ধরে গলায় বলল, আমি তো সবসময় তোর সাথে মিষ্টি মিষ্টি কথা বলতেই চাই, কিন্তু তুই তো আমার কথা শুনিসই না। আমি রেগে গিয়ে উল্টাপাল্টা কথা বলি। ঠিক আছে, আর করবো না।
যা আবার হয়ে গেছে, এখন লক্ষ্মী ছেলের মতো বিছানায়। যাবো না, আমি এখানেই ঘুমাবো। কি করবি তুই? রিমি বসার থেকে উঠে দাঁড়ালো। রিমির রাগ যা একটু কমাচ্ছিল তা আমার কথা শুনে আবার বেড়ে গেল। রাগে গড়গড় করে বলল, এই জন্যই আমার মাথা ঠিক থাকে না। বলে পড়ে থাকা বালিশটাকে সদরে একটা লাথি মারলো। বালিশটা ছিটকে দরজার পাশে গিয়ে পড়লো। তারপর রিমি আমাকে জোর করে নিয়ে বিছানার পাশে গিয়ে বসালো। আমি কিছু বলতে যাব তার আগে রিমি আমার বুকে ঘুষি মারলো। আমি ব্যথা পেয়ে হাত দিয়ে বুক চেপে ধরলাম। রিমির চোখ গরম করে বলল, খবরদার আর একটা কথা বলবি না। আমি তো বলবো, আমি যা বলবো তুই তাই করবি। বলে রিমি বিরিয়ানির প্লেট নিয়ে আমার পাশে এসে বসলো। তারপর এক রুকনা বিরিয়ানি নিয়ে আমার মুখের সামনে ধরে আদরি গলায় বলল, হা কর, আমি খাইয়ে দিচ্ছি। আজ তোর পছন্দের বিরিয়ানি রান্না করেছি। সারাদিন ধরে না খেয়ে আছিস। ইস, না খেয়ে মুখটা একদম শুকিয়ে গেছে। রিমির কথা শুনে ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার তাকানি দেখে রিমি আগের চেয়ে আদরি গলায় বলল, প্লিজ লক্ষ্মীটি, আমার জাদু শোনা হা কর, না খেলে শরীর খারাপ করবে। আমি রিমির এসব মিষ্টি মিষ্টি কথা শুনে রাগে আমার শরীর জ্বলে যাচ্ছিল। ইস কি দরদ! আমার প্রতি যেন তার দরদ একদম উতলেই পড়ছে। আর যেহেতু আমি হোটেল থেকে খেয়ে এসেছি তাই এখন খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া এমনি খাওয়া বেশি হয়ে গেছে, এখন বিরিয়ানি খেলে আমার পেট ফেটে যাবে। কিন্তু আমি রিমিকে বুঝতে দিলাম না আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। রিমিকে গম্ভীর গলায় বললাম, আমার খিদে নেই। কেন খিদে নেই? সেই সকালে না খেয়ে আছিস। আর বললাম তো আমার খিদে নেই। তুই কি এখন আমাকে জোর করে খাওয়াবি নাকি? হ্যাঁ, দরকার হলে তাই করবো। কথাটা বলে রিমি আমাকে জোর করে খাওয়াতে যাবে, তখনই আমি তাকে ধাক্কা দিলাম। তাল সামলাতে না পেরে রিমির হাত থেকে বিরিয়ানির প্লেট পড়ে গেল। রিমির চলাচল চোখে আমার দিকে তাকালো। কয়েক সেকেন্ডের ভিতরে তার চোখে পানি চলে এসেছে। রিমির চোখের পানি মুছে কান্না মাখায় গলায় বলল, তোর রাগ থাকলে আমার উপর দেখা, কিন্তু তুই খাবারের প্লেট ফেলে দিলি কেন? আমি কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করলাম, অথচ তুই একটা দানা মুখে তুলি না। আচ্ছা, তোর কাছে কি আমার কষ্টের কোনো মূল্য নেই? একটু নেই। আর শোন, তুই আমাকে যতই চেষ্টা কর ইমপ্রেস করতে পারবি না। আমি তোকে ইমপ্রেস করার জন্য এসব করিনি, তোকে ভালোবাসি বলেই এসব করি। তোর ভালোবাসা আমার কাছে কোনো মূল্যই নেই। আমাকে ভালোবাসলে শুধু কষ্টই পেতে হবে। তাই ভালো হবে আমাকে ভুলে যা। এখন অনেক রাত হয়েছে, ঘুমা। মাঝরাতে আর বিরক্ত করিস না। কথাটা বলে আমি দরজার কাছ থেকে বালিশটা এনে শুয়ে পড়লাম। আর রিমি মৃদু সুরে কান্না করে যাচ্ছে। আমার কথা শুনে হয়তো রিমি কষ্ট পেয়েছে, কিন্তু এখানে আমার কিছুই করার নেই। রিমির জন্য আমি আফিফাকে কষ্ট দিতে পারবো না।